সো আজকে যে অ্যালগরিদম গুলো দেখবো সেগুলোর জন্য কিন্তু আগের যে কিছু টার্মিনোলজি আমরা দেখছিলাম, যেমন রেডি কিউ এর কাজ কি, ঠিক আছে, তারপরে এফসিএফএস কি কাজ করে এবং এসজেএফ বা এগুলো আসলে কিভাবে তাদের কনসেপ্ট, মানে এই অ্যালগরিদমের কনসেপ্ট গুলো কি সেগুলো কিন্তু মোটামুটি কাজে লাগবে, ঠিক আছে। তো এগুলো কি মনে আছে কারো যে এফসিএফএস আসলে কিভাবে কাজ করে এবং এসজেএফ কিভাবে কাজ করে? ওকে, আচ্ছা আমি বলি যে এফসিএফএস হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে হচ্ছে তোমার প্রথম যে প্রসেসটা রেডি কিউতে থাকবে, আহ, সেই প্রসেসটা হচ্ছে যে তোমার প্রথম যে প্রসেসটা রেডি কিউতে থাকবে সেই প্রসেসটাই কেবলমাত্র সিপিইউটাকে অ্যাডমিট করবে বা সিপিইউ কে এক্সিকিউট করবে বা সিপিইউ কে ইউটিলাইজ করবে, ঠিক আছে। তো এই এফসিএফএস এর প্রবলেমটা কি ছিল? এফসিএফএস এর প্রবলেম ছিল যে যদি আমার কাছে তোমার অর্ডারটা, মানে সিপিইউ অর্ডার যদি এরকম হয় যে প্রথম সিপিইউ টাইমটা হচ্ছে যে আমার বিশাল, মানে তার বার্স্ট টাইমটা হচ্ছে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে কম বার্স্ট টাইমের যে প্রসেস গুলো আছে সেগুলোকে খুব বেশি সময় ধরে ওয়েট করা লাগে। সো এটা হচ্ছে তার একটা ড্রব্যাক ছিল। তারপরে আমরা দেখছিলাম শর্টেস্ট জব ফার মানে কি কম বার্স্ট টাইম যে প্রসেস গুলো আছে সেগুলো হচ্ছে আগে এক্সিকিউট হবে, তাই না? ওকে, তো আজকে আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। তো প্রায়োরিটি শিডিউলিং মানে কি? প্রায়োরিটি মানে হচ্ছে ধরো আমার কাছে যদি মাল্টিপল প্রসেস থাকে 1 2 3 4, ধরো আমার কাছে যদি এই 4টা প্রসেস থাকে, তাহলে আমি বলতেছি যে কোন প্রসেসের প্রায়োরিটিটা আগে, মানে কোন প্রসেস সবার আগে সিপিইউটাকে এক্সিকিউট করবে। তো আমরা সবাই জানি যে কোনো প্রসেস যদি সিপিইউ কে ইউটিলাইজ না করে তাহলে কিন্তু আমরা সেই টাস্কটা কোনোভাবেই কমপ্লিট করতে পারবো না। তার মানে আমাদের কোনো একটা টাস্ক কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের প্রসেসগুলোকে সিপিইউটাকে ইউটিলাইজ করতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আসলে কোনো কাজ বা কোনো টাস্কই কমপ্লিট হবে না। সো আমাদের কাছে যদি 4টা প্রসেস থাকে, তাহলে আমরা আসলে ডিসাইড করব যে কোন প্রসেসটা সবার আগে তোমার সিপিইউটাকে ইউটিলাইজ করবে। সেটা কি 1 নাম্বার প্রসেস সবার আগে ইউটিলাইজ করবে নাকি 4 নাম্বার প্রসেস সবার আগে সিপিইউটাকে ইউটিলাইজ করবে? এই যে ডিসিশনটা, এটার নামই হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। সো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমে কিন্তু দুই ধরনের কনসেপ্ট ইউজ হইতে পারে। তোমরা যদি দেখো যে অনেক বইয়ে দেখবা যে আহ, এক নাম্বার যে এক নাম্বার যে প্রসেসটা থাকবে সেটাকে হচ্ছে যে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আবার অনেক কোনো কোনো বইয়ে দেখবা যে এটা একটা জাস্ট একটা ইউনিট, মানে এটা একটা জাস্ট একটা ইউনিট, যে আমি বলতেছি যে এই প্রসেসের ওয়েটটা হচ্ছে এটা, এই প্রসেসের ওয়েট হচ্ছে এটা। সো কোনো কোনো বইয়ে দেখবা যে যেগুলার হচ্ছে যে ভ্যালু গুলা, মানে তার ওয়েট গুলা স্মল, সেগুলোর প্রায়োরিটি বেশি। আবার কোনো কোনো বইয়ে দেখবা যে যেগুলার ওয়েট বেশি সেগুলার প্রায়োরিটি বেশি। তো আমরা আজকে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের জন্য প্রতিটা প্রসেসের যে ওয়েট গুলা থাকবে, তো ওই ওয়েট যাদের বেশি, সেই বেশি ওয়েটটাকে আমরা আসলে ধরে নিব যে এটা প্রায়োরিটি বেশি। বুঝছো? মানে লার্জেস্ট, কি বলে এটারে, লার্জেস্ট ওয়েট মিন্স দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, বা হাইয়েস্ট ওয়েট মিন্স দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, আমরা এটা ধরে নিব। বুঝতে পারছো? ওকে, সো আমরা দেখি যে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম কিভাবে কাজ করে। সো প্রায়োরিটি বলতে আমরা কিন্তু সবগুলাতেই প্রায়োরিটি পড়ছি, মানে ইনডাইরেক্টলি কিন্তু প্রায়োরিটি পড়ছি। সেটা হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা প্রায়োরিটি পড়ছি। যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা কি ছিল, যে প্রথম যে প্রসেসটা রেডি করতে থাকবে সেটাই মূলত আসলে সিপিইউটাকে এক্সিকিউট করবে। তো এটাও কিন্তু একটা প্রায়োরিটি ছিল। আমরা যদি এসজেএফ এর কথা বলি, শর্টেস্ট জব ফার্স্টের যদি কথা বলি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম ছিল। কিভাবে? কারণ শর্টেস্ট জব ফার্স্ট মানে কি, যে প্রসেসের বার্স্ট টাইমটা লোয়ার ছিল তাকে আমরা সবার আগে সিপিইউটাকে এক্সিকিউট মানে সেই প্রসেসটা মূলত সবার আগে সিপিইউ কে এক্সিকিউট করবে, ঠিক আছে। সো এটাও যদি আমরা এসজেএফ এর কথা যদি আমরা বলি, তাহলে এটাও কিন্তু কাইন্ড অফ একটা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম কিন্তু প্রিএমটিভও হইতে পারে আবার নন প্রিএমটিভও হইতে পারে। তোমরা কি কনসেপ্টটা বুঝছো প্রায়োরিটি শিডিউলিং কি? তোমরা কি কনসেপ্টটা বুঝছো? প্রায়োরিটি শিডিউলিং মানে হচ্ছে যে প্রতিটা প্রসেসের জন্য একটা করে ওয়েট দেওয়া থাকবে। এই যে যেমন বলছিলাম যে 1 2 3 4 এগুলা হচ্ছে প্রসেসগুলোর ওয়েট। তো যে প্রসেসের ওয়েট বেশি সেটা আগে এক্সিকিউট হবে, এখানে এটাই বলা হচ্ছে, মানে এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি আর কি। মানে প্রতিটা প্রসেসের জন্য একটা করে ওয়েট দেওয়া থাকবে,
এবং যে ওয়েটের ভ্যালু বেশি সেটা আগে এক্সিকিউট করবে সিপিইউ কে, বুঝছো? তো এখানে আসলে এটাই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম বলা হইতেছে। সো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম কিন্তু দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ হইতে পারে, আবার নন প্রিএমটিভ হইতে পারে। সো আমাদের এই কনসেপ্টটা কি মনে আছে? প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ এর কনসেপ্ট কি মনে আছে? মনে আছে কারো? ওকে, প্রিএমটিভ হচ্ছে যে যদি আমার একটা প্রসেস যদি সিপিইউ কে ইউটিলাইজ করে এবং কোনো সময় গিয়ে যদি দেখা যায় যে আমরা অন্য একটা প্রসেস আমরা আমাদের অন্য আচ্ছা, একটা মিনিট। ওকে দেখো, যেটা বলছিলাম যে প্রায়োরিটি মানে হচ্ছে যে প্রতিটা প্রসেসের জন্য একটা করে ওয়েট দেওয়া থাকবে এবং যে ওয়েটের ভ্যালুটা বেশি সেই প্রসেসটা আগে এক্সিকিউট হবে, মানে সেই প্রসেস আগে সিপিইউটাকে এক্সিকিউট করবে। সো প্রায়োরিটি কি হচ্ছে দুই রকম হতে পারে, প্রিএমটিভ হতে পারে, নন প্রিএমটিভ হতে পারে। সো প্রিএমটিভ মানে কি? প্রিএমটিভ মানে হচ্ছে যে আমার কাছে যদি অনেকগুলো প্রসেস থাকে, সো কোনো একটা প্রসেস যখন রানিং অবস্থায় আছে, মানে কোনো একটা প্রসেস যখন সিপিইউটাকে ইউটিলাইজ করছে, সো কোনো একটা সিচুয়েশন যদি এরকম আসে, সেকেন্ড প্রসেসটা প্রায়োরিটি বেশি হওয়ার কারণে, মানে কোনো একটা সময় গিয়ে একটা সার্টেন টাইম পরে যদি দেখা যায় যে ওই সেকেন্ড প্রসেসটার প্রায়োরিটি বেশি হওয়ার কারণে সেটা তখন হচ্ছে সিপিইউ কে এক্সিকিউট করবে। তো সেই ক্ষেত্রে যে প্রসেসটা রানিং অবস্থায় ছিল সেটা টেম্পোরারি সোয়াপড আউট হয়ে যাবে। তো এই সিস্টেমটাকে বলা হচ্ছে এখানে প্রিএমটিভ। আর যদি এরকম মানে ইন্টারাপশন যদি হয় আর কি, বুঝছো, এটা হচ্ছে যে এটাকে আবার সুইচিংও বলা যায়, বুঝছো, কনটেক্সট সুইচিং। মানে কার্নেল মোড থেকে ইউজার মোডে গিয়ে আবার হচ্ছে যে তোমার প্রসেসটাকে এক্সিকিউট করে কার্নেল মোডে। সো এটাকে সুইচিংও বলা যায়। তো এরকম যদি ইন্টারাপশন হয় তখন এটাকে বলা হচ্ছে যে প্রিএমটিভ। মানে প্রসেস গুলোর মধ্যে নিজেদের মধ্যে যদি ইন্টারাকশন হয় তখন এটাকে বলা হচ্ছে প্রিএমপ্টিভ নেচার। আর যদি এরকম কিছু না হয়, ডিরেক্টলি অ্যাজ ইউজুয়াল, যেরকম একটা প্রসেস যখন হচ্ছে যে তার তোমার সিপিইউটাকে ইউটিলাইজ করবে তখন এই সিস্টেমটাকে বলা হচ্ছে নন প্রিএমপ্টিভ নেচার। বুঝতে পারছো? বুঝছো সবাই? সবাই বুঝছো? জি স্যার। ওকে, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল এখানে বলা হয়েছে যে দেখো, আমার সবগুলো প্রসেস হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে 0, আমার কাছে হচ্ছে 5টা প্রসেস আছে। সো দেখো এই যে এইটা হচ্ছে আমার প্রসেস আইডি, এটা হচ্ছে প্রতিটা প্রসেসের বার্স্ট টাইম এবং এইটা হচ্ছে তার প্রায়োরিটি। সো প্রায়োরিটি মানে কি? প্রায়োরিটি মানে হচ্ছে যে এইগুলা হচ্ছে এক একটা প্রসেসের ওয়েট। সো আমি এখন আগেই বলছি যে আমি আগেই ধরে নিব যে প্রসেসের ওয়েট বেশি সেটার প্রায়োরিটি সবচাইতে বেশি, বুঝছো, এটা আমি ধরে নিব। ওহো, সরি 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 সরি, যে প্রসেসের ওয়েটটা কম সেটা প্রায়োরিটি বেশি, ওইটা আমি ধরে নিব, বুঝছো। যে প্রসেসের ওয়েট কম, মানে দুই ভাবে হইতে পারে। যেমন 1 2 3 4 যদি হয় এক একটা প্রসেসের ওয়েট, যেমন কোন একটা প্রসেসের ওয়েট হচ্ছে 1, আর একটা 2, একটা 3, একটা 4, তাইলে এখন আমি কিভাবে ধরে নিব? কোন কোন বইতে দেখবা যে যেটার হচ্ছে যে লো, মানে যেটা হচ্ছে যে একদম লো ওয়েট সেটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছে, আবার কোন কোন বই দেখবা যেটা হাইয়েস্ট, মানে যেটার ভ্যালুটা হচ্ছে যে ওয়েটটা হচ্ছে যে হাই সেটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো আমরা এখানে ধরে নিব যে যেটা লো, ঠিক আছে, যেটার ওয়েটটা হচ্ছে লো সেটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, মানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এভাবে ধরে নিব, বুঝছো। ওকে, সো আমরা যদি এটা ধরে নিই যে লোয়ার ভ্যালু মিন্স হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, সো এটা যদি ধরে নিই তার মানে আমার এখানে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে হচ্ছে P2, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো, P2। এবং যেহেতু হচ্ছে সবগুলা 0 মিলি সেকেন্ডে অ্যারাইভ করছে, সো আমার এখানে সবার আগে কে অ্যাসাইন করবে? সিপিইউটাকে কে সবার আগে অ্যাসাইন করবে? সিপিইউ কে অ্যাসাইন করবে কে? কোন প্রসেসটা অ্যাসাইন করবে? হ্যালো?
P2 স্যার। হ্যাঁ, সিপিইউ কে অ্যাসাইন করবে হচ্ছে P2। কেন? কারণ আমি ধরে নিয়েছি যে সবগুলো প্রসেস আমার 0তম সেকেন্ডে হচ্ছে অ্যারাইভ করছে, বুঝছো, 0তম মিলি সেকেন্ডে হচ্ছে অ্যারাইভ করছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে, এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমার লোয়ার ভ্যালু মিনস হাইয়েস্ট প্রায়োরিটি, সো আমার এখানে সবার আগে P2টা সিপিইউটাকে অ্যাসাইন করবে। সো আমার P2, আমি আমার যদি গান চার্টটা আঁকি তাহলে আমি P2টা সবার আগে আমার সিপিইউ কে অ্যাসাইন করবে। সো এটা কতটুকু সময় পর্যন্ত এক্সিকিউট হবে, তার বার্স্ট টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। তার মানে প্রসেস P2 1 মিলি সেকেন্ড পর্যন্ত সিপিইউ কে ইউজ করবে। এরপরে এই ইমিডিয়েট 1 মিলি সেকেন্ডটা আবার কি হবে, 1 মিলি সেকেন্ড হচ্ছে আরেকটা নতুন প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করবে। তো সেই প্রসেসটা কিসের উপর ডিপেন্ড করবে, সেই প্রসেসটা ডিপেন্ড করবে যে প্রায়োরিটি ভ্যালু লো কোনটার, মানে 1 এর পরে। সো 1 মানে হচ্ছে P2 এর এক্সিকিউশন তো শেষ। ওকে, সো 1 এর পরে সেকেন্ড মিনিমাম কে আছে, সেকেন্ড মিনিমাম হচ্ছে পি, মানে যার প্রায়োরিটি হচ্ছে P2। সো P2 কার প্রায়োরিটি, P2 হচ্ছে প্রসেস 5 এর প্রায়োরিটি। সো এইটা হচ্ছে যে নেক্সটে সিপিইউটাকে ইউটিলাইজ করবে, মানে 1 মিলি সেকেন্ড সময় থেকে হচ্ছে যে P5 সিপিইউটাকে অ্যাসাইন করবে। সো এটা কতটুকু সময় পর্যন্ত অ্যাসাইন করবে, তার বার্স্ট টাইম মানে তার টাস্ক কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো তার বার্স্ট টাইম হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 + 1 = 6 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত সে সিপিইউটাকে ইউটিলাইজ করবে। দেন কি আসবে, দেন হচ্ছে তার মানে আমার P5 এর এক্সিকিউশন শেষ। দেন হবে 3 প্রায়োরিটি কার আছে, সো 3 প্রায়োরিটি হচ্ছে 3 নাম্বার প্রসেসে কে আছে, 3 নাম্বার প্রসেস হচ্ছে যে 3 নাম্বার প্রায়োরিটিতে হচ্ছে P1। সো P1 কতটুকু টাইম পর্যন্ত ওয়েট করবে, ইউজ করবে সিপিইউ কে, 10 মিলি সেকেন্ড পর্যন্ত। তার মানে 16 + 10 6 + 10 = 16। তো 16 মিলি সেকেন্ড পর্যন্ত P1 সিপিইউ কে অ্যাসাইন করবে। তার মানে P1 এর তোমার এক্সিকিউশন শেষ, ঠিক আছে। ওকে, নেক্সট কে আসবে, নেক্সট হচ্ছে যার প্রায়োরিটি হচ্ছে 4। সো 4 হচ্ছে P3। সো P3 কতটুকু টাইম পর্যন্ত ইউজ করবে, 2 মিলি সেকেন্ড পর্যন্ত ইউজ করবে, কারণ তার বার্স্ট টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড। তো বার্স্ট টাইম মানে কি, বার্স্ট টাইম হচ্ছে যে একটা প্রসেস সিপিইউ কে কতক্ষণ টাইম ধরে সে ইউটিলাইজ করবে। সো 16 + 2 = হচ্ছে 18। এন্ড ফাইনালি হচ্ছে যার প্রায়োরিটি 5, সে হচ্ছে অ্যাসাইন করবে সিপিইউ কে। সো বা সে সিপিইউটাকে অ্যাডমিট করবে। সো সেটা হচ্ছে P4। সো P4 হচ্ছে যে 1 মিলি সেকেন্ড পর্যন্ত টাইম পর্যন্ত সে সিপিইউ ইউজ করবে। সো 18 + 1 = 19। এই বুঝছো, এটা গান চার্টটা এটা একদম সোজা। সো এইটা এই যে নেচারটা, এই নেচারটাকে কি বলে বলো তো? এই যে আমি তোমার প্রতিটা প্রসেস হচ্ছে লাইন বাই লাইন প্রায়োরিটি ওয়াইজ আমি ইউটিলাইজ করে গেছি সিপিইউ কে, এই নেচারটাকে কি নেচার বলে? হ্যালো, প্রিএমপিটিভ। এটাকে প্রিএমটিভ কেন বলবো? এখানে কি কোনো প্রসেসে ইন্টারাপশন হয়েছে? এখানে তো কোনো প্রসেসে ইন্টারাপশন হয় না। সো এটা হচ্ছে একটা নন প্রিএমটিভ নেচার, যেটা হচ্ছে যে আমরা জাস্ট প্রায়োরিটি বেসিসে এটাকে জাস্ট বসায় গেছি। সো এখানে তো এটা আসলে একটা নন প্রিএমটিভ নেচার। নন প্রিএমটিভ মানে কি, যেখানে হচ্ছে প্রসেসের কোনো ধরনের ইন্টারাপশন হয় না বা প্রসেসগুলা প্রিএমটিভ হয় না। প্রিএমটিভ মানে কি, প্রিএমটিভ মানে হচ্ছে যে ইন্টারাপশন, মানে একটা প্রসেস রান হচ্ছে কিন্তু সেকেন্ড প্রসেসটা প্রায়োরিটি বেসিসের বেশি হওয়ার কারণে সে ইমিডিয়েটলি তখন হচ্ছে যেটা রানিং ছিল, রানিং প্রসেসের এটাকে সে সোয়াপ আউট করে দিবে, সোয়াপ আউট করে সে সিপিইউটাকে ইউটিলাইজ করবে। তখন এই বিষয়টাকে বলা হচ্ছে প্রিএমটিভ, মানে ইন্টারাপশন হয় বা কনটেক্সট সুইচিং হয়। তো এখানে তো কোনো ধরনের ইন্টারাপশন হয় না। এখানে হচ্ছে যে প্রথম প্রায়োরিটি ছিল কার, P2 তার পুরো সময় এক্সিকিউট করছে। তারপরে প্রায়োরিটি হচ্ছে P5 তার পুরো সময় এক্সিকিউট করছে। দেন হচ্ছে P1 তার 10 মিলি সেকেন্ড টাইম এক্সিকিউট করছে। সো এখানে তো কোনো ধরনের ইন্টারাপশন হয় নাই। সো যদি এরকম কোনো নেচার হয় যেটাতে ইন্টারাপশন হয় না প্রসেসগুলোর মধ্যে, তো এটা হচ্ছে বেসিক্যালি নন প্রিএমটিভ নেচার, বুঝছো? ওকে, সো আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা এভারেজ ওয়েটিং টাইমটা আমরা বের করতে পারি। সো এভারেজ ওয়েটিং টাইম বের করার সিস্টেমটা আগের মতোই, যে P1 এর ওয়েটিং টাইম কত, P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6 মিলি সেকেন্ড। সো আমি এখানে 6 মিলি সেকেন্ড লিখলাম। P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 0, তাকে কোনো ধরনের ওয়েট করতে হয় নাই। সো P3 এর ওয়েটিং টাইম কত আসবে, P3 ওয়েটিং টাইম হচ্ছে 16 মিলি সেকেন্ড, কারণ সে 16th মিলি সেকেন্ড টাইমে সে সিপিইউটাকে অ্যাডমিট করছে, ঠিক আছে, বা সিপিইউ কে ইউটিলাইজেশন করা শুরু করছে। সো P4 এর ওয়েটিং টাইম কত, P4 ওয়েটিং টাইম হচ্ছে 18 মিলি সেকেন্ড, বিকজ অফ হি ওয়াজ ওয়েটিং এট 18 মিলি সেকেন্ড, 18 মিলি সেকেন্ড টু ইউটিলাইজ দ্য সিপিইউ, বুঝছো? মানে P4 হচ্ছে যে 18 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত ওয়েট করছে সিপিইউটাকে ইউটিলাইজ করার জন্য।
দেন হচ্ছে P5 এর ওয়েটিং টাইম কি? P5 এর ওয়েটিং টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড, তাকে 1 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত ওয়েট করতে হয়েছে। সো এখন আমি যদি সবগুলোকে যোগ করে, আমার প্রসেস হচ্ছে 5টা, সো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার হচ্ছে আমি এখানে আচ্ছা এটা কি আমি ঠিক লিখলাম? হ্যাঁ, এখানে আমি ওই এটা ভুল হয়েছে বুঝছো, এটা আসলে প্রায়োরিটি কিউ এর জন্য হবে। এখানে শর্টেজ অফ ফার্স্ট লেখা, এটা প্রায়োরিটি কিউ এর জন্য হবে বুঝছো। আমি ঠিক করে দিয়ে দিব, সমস্যা নাই। রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট আমি যদি 32 33, হ্যাঁ রেজাল্ট ঠিক আছে। 41 কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট হবে 8.2 মিলি সেকেন্ড বুঝছো। বুঝছো সবাই? এইটা আসলে একটু ভুল হয়েছে, এটা হবে প্রায়োরিটি আর কি, প্রায়োরিটি কিউ। টাইটেলটা একটু ভুল হয়েছে আর কি। সো এটা আমি ঠিক করে দিয়ে দিব, সমস্যা নাই। এটা বুঝছো তো সবাই নাকি? জি স্যার। ওকে। ওকে, সো দেখো, দেখতেছো? সো এটা টাইম হচ্ছে 8.2 মিলি সেকেন্ড, বুঝছো সবাই এটা? বুঝছো সবাই? জি স্যার। ওকে ওকে, এখন কথা হচ্ছে যে তাইলে প্রায়োরিটি শিডিউলিং কে ইফেক্টিভ কিনা। প্রায়োরিটি শিডিউলিং এর কিছু ড্রব্যাক আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটাকে বলা হয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সেটা হচ্ছে যে যদি আচ্ছা, এ প্রসেস দ্যাট ইজ রেডি টু রান বাট ওয়েটিং টু গেট দ্য সিপিইউ ইজ কনসিডার ব্লক। ওকে, আমার একটা প্রসেস যদি তোমার ইয়েতে থাকে, রেডি কিউতে থাকে, সো এটা যদি অনেক লম্বা একটা সময় ধরে যদি এটা ওয়েটিং এ থাকে, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে ব্লক। তাই বুঝছো? মানে তোমার অনেকগুলো প্রসেস যদি তোমার রেডি কিউ এর মধ্যে মানে থাকে, ঠিক আছে, রেডি কিউ এর মধ্যে থাকা মানে কি? রেডি কিউ এর মধ্যে থাকা মানে হচ্ছে যে ওই প্রসেসটা একদম লাস্ট স্টেজে আসছে টু অ্যাডমিট দ্য সিপিইউ, মানে সিপিইউটাকে অ্যাসাইন করার জন্য সে একদম রেডি হয়ে যেখানে বসে রয়েছে, সেই কিউটার নাম হচ্ছে রেডি কিউ। তো কোনো একটা বা এক বা একাধিক প্রসেস যদি রেডি কিউ এর মধ্যে অনেকটা লম্বা সময় ধরে বসে থাকে, তখন এইটার নাম হচ্ছে ব্লক। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ব্লক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যে প্রায়োরিটিটা তৈরি করতেছি, ঠিক আছে, সেই প্রায়োরিটিটা বেসিক্যালি হচ্ছে তোমার আহ, সেই প্রায়োরিটিটা কিভাবে হয়? কোনো একটা প্রসেসের একটা ওয়েট থাকে, যেমন আমার কাছে যদি P1 একটা প্রসেস থাকে, P2 আর একটা প্রসেস থাকে, সো সেই প্রসেস গুলার কোনো না কোনো ওয়েট থাকে। যেমন P1 এর ওয়েট হচ্ছে এখানে 5, P2 এর ওয়েট হচ্ছে এখানে 1, ঠিক আছে। বুঝছো সবাই? সবাই বুঝছো? এবং এগুলার কিন্তু আবার নিজস্ব বার্স্ট টাইম আছে, তাই বুঝছো? জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে যে সাপোজ আমি যদি P2টাকে আমি যদি, কারণ P2 এর আমি যদি, এটা তো হাইয়েস্ট প্রায়োরিটি, সো P2 কে যদি আমি সিপিইউ তে এক্সিকিউট করাই, তার মানে তার কিন্তু সেই বার্স্ট টাইম এক্সিকিউশন না শেষ হওয়া পর্যন্ত, মানে তার যে বার্স্ট টাইম আছে, সেই বার্স্ট টাইমের যে এক্সিকিউশন সেটা শেষ না হওয়া পর্যন্ত P1 কে কিন্তু রেডি কিউ এর মধ্যে ওয়েট করা লাগবে। তো এই সিচুয়েশনটাকে এখানে বলা হচ্ছে ব্লক। এবং এই যে ওয়েটিং, ঠিক আছে, বুঝছো, এই যে তোমার কি বলে হায়ার প্রায়োরিটি প্রসেস বা হচ্ছে লোয়ার প্রায়োরিটি প্রসেস, এই প্রসেস গুলোর জন্য যে জিনিসটার যে প্রবলেমটা তৈরি হয়, সেই প্রবলেমটার নাম হচ্ছে
যে ইনডিফিনিট ব্লকিং বা স্টারভেশন। বুঝছো? ইনডিফিনিট ব্লকিং বা স্টারভেশন মানে হচ্ছে যে ধরো এই যে তুমি একটা প্রসেসের তো অনেক আবার ওয়েট থাকে, আবার তার বার্স্ট টাইম থাকে। তো একটা প্রসেস ধরো হচ্ছে যে তার হাইয়েস্ট প্রায়োরিটি নিয়ে সিপিইউটাকে ইউটিলাইজ করলো, কিন্তু ইউটিলাইজ করলে কি হবে, তার বার্স্ট টাইমের যে এক্সিকিউশন বা সে যতক্ষণ না পর্যন্ত সিপিইউটাকে আইডল করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই P1টা কিন্তু ওয়েট করতে থাকবে। বুঝছো? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে ইনডিফিনিট ব্লকিং বা স্টারভেশন। এবং এটাই হচ্ছে মূলত আসলে প্রায়োরিটি কি এর মেইন ড্রব্যাক। বুঝছো? এখন কথা হচ্ছে যে তাইলে আমরা কিভাবে রিমুভ করতে পারি। সো এটাকে রিমুভ করার অ্যাপ্রোচকে বলা হয়েছে বেসিক্যালি এজিং। এজিং মানে কি? এজিং মানে হচ্ছে যে আমি কি করব, আমি যখন হচ্ছে যে মানে সিপিইউ কে ইউটিলাইজেশন যে অ্যালগোরিদম মানে প্রায়োরিটির যে শিডিউলিং অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমকে এমন ভাবে ডিজাইন করব যেন সেটা গ্রাজুয়ালি আমার প্রায়োরিটি গুলাকে ইউটিলাইজ করতে থাকে। ওকে, আমার বিষয়টা হচ্ছে যে ওকে, এখন বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে এইরকম যে ধরো আমার কাছে হচ্ছে যে আচ্ছা একটু আগের স্লাইডে যাই। ওকে, তো দেখো এখানে আমার কাছে হচ্ছে যে ধরো P1 P2 P3। আচ্ছা, এটা দুইটা প্রসেসের এক্সাম্পল দিলে এটা বোঝা যাবে না। আচ্ছা ধরো তারপরে হচ্ছে যে P4 P5, আমার কাছে ধরো 5টা প্রসেস আছে। হ্যাঁ, তো 5টা প্রসেসের মধ্যে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এগুলার ওয়েট হচ্ছে এরকম। P4 এর ওয়েট হচ্ছে 4, P5 এর হচ্ছে 5। ওকে, তো P1 এর কিন্তু আবার নিজস্ব বার্স্ট টাইম আছে, P2 এর কিন্তু আবার বার্স্ট টাইম আছে, P3 এর কিন্তু আবার বার্স্ট টাইম আছে, P4 এর কিন্তু আবার নিজস্ব বার্স্ট টাইম আছে, আবার P5 এরও কিন্তু বার্স্ট টাইম আছে। এখন কথা হচ্ছে যেহেতু আমরা প্রায়োরিটি শিডিউলিং ইউজ করতেছি, তো প্রায়োরিটি শিডিউলিং মানে কি? প্রায়োরিটি শিডিউলিং মানে হচ্ছে যে প্রসেসের ওয়েটটা বেশি থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু আগে সিপিইউ কে অ্যাডমিট করবে বা সিপিইউ কে অ্যাসাইন করবে। এখন কথা হচ্ছে যে তোমার কাছে যদি অনেকগুলা প্রসেস থাকে যেগুলো রেডি কিউ এর মধ্যে, যেমন আমি এখানে ধরো হচ্ছে যে এগুলার প্রায়োরিটি কিন্তু খুবই কম, P3 P4 এবং P5 এর প্রায়োরিটি কিন্তু খুবই কম, কারণ এগুলা যদিও এখানে ওয়েট বেশি কিন্তু আমি কনসিডার করতেছি যে ওয়েট বেশি মানে হচ্ছে যে তার প্রায়োরিটি কম। সো এখন যদি দেখা যায় P1 এবং P2 এদের প্রায়োরিটি তো বেশি, এদের আবার বার্স্ট টাইমও বেশি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা সার্টেন টাইম সময়কে দেখা যাবে যে P3 P4 P5 এগুলা লম্বা একটা সময় ধরে রেডি কিউতে এরা ওয়েট করতেছে। ইভেন এমনও হইতে পারে যদি তোমার যে প্রসেসিং পাওয়ারটা বা তোমার যে কম্পিউটারের যে প্রসেসিং পাওয়ারটা সেটা যদি খুব বেশি ইন্টারেক্টিভ হয় বা খুব বেশি ফাস্ট হয়। হ্যাঁ, মানে কম প্রায়োরিটি প্রসেস মানে কি? কম প্রায়োরিটি প্রসেস মানে হচ্ছে যে একদম কম প্রায়োরিটি মানে কি? একদম কম প্রায়োরিটি মানে হচ্ছে এটাকে ইউটিলাইজ না করলেও চলে। বুঝছো? তো কম্পিউটার যদি খুব বেশি ফাস্ট হয়, খুব বেশি ইন্টারেক্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন দেখবা যে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম বা সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কম কম প্রায়োরিটির যে প্রসেস গুলা সেগুলা কিন্তু তোমার কম্পিউটার আর ইউটিলাইজেশনই করছে না, বা সেইগুলাকে কিন্তু সেই প্রসেস গুলা কিন্তু তোমার আর টাস্ক কমপ্লিট করতেছে না, সেগুলো কিন্তু এইভাবেই রেডি করতে তোমার মানে জমা হয়ে রয়েছে আর কি। বুঝতে পারছো? তো এইরকম যে সিচুয়েশনটা, ওই সিচুয়েশনটার নাম হচ্ছে স্টারভেশন। আমি আরেকটু ক্লিয়ারলি বললাম। বুঝছো? স্টারভেশন বা ইনডিফিনিট ব্লকিং। হ্যাঁ, বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। ওকে, তো এই স্টারভেশনকে রিমুভ করার জন্য আমার অ্যাপ্রোচ কি? স্টারভেশনকে রিমুভ করার জন্য অ্যাপ্রোচটা হচ্ছে আমি আমার অ্যালগোরিদমটাকে এমন ভাবে মডিফাই করব যেন এটা আসলে সিকোয়েন্সিয়ালি বা গ্রাজুয়ালি যেন প্রতিটা প্রায়োরিটিকে এক করে বাড়ায় দেয়, এক করে বা একটা সার্টেন ইউনিট টাইম বা একটা সার্টেন ইউনিট যেন সে বাড়ায় দেয়। তাহলে কি হবে? তাহলে একটা সময়কে দেখা যাবে যে যে প্রসেসগুলো লো প্রায়োরিটি সেগুলা কিন্তু একটা সময় গিয়ে তোমার হচ্ছে যে প্রায়োরিটি একটা সময় গিয়ে বেড়ে যাবে। বুঝছো? এবং তোমার সিপিইউ বা এবং তোমার কম্পিউটার বা তোমার অপারেটিং সিস্টেম কিন্তু সেই প্রসেস গুলাকে সে ইউটিলাইজ করবে। বুঝছো? তো এই প্রসেসটার নাম হচ্ছে এজিং। বুঝছো সবাই? জি স্যার। এই বুঝছো সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে,
সো এখন দেখো এখন হচ্ছে এই ভ্যালুটা মানে আমরা তো বলতেছি যে গ্রাজুয়ালি যদি আমরা প্রায়োরিটি কিউটাকে যদি আমরা সরি গ্রাজুয়ালি যদি আমরা প্রতিটা প্রসেসের যে প্রায়োরিটি গুলো আছে বা ওয়েট গুলো আছে সেগুলো যদি বাড়াইতে থাকি, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে যেগুলো আমার যে প্রসেস গুলো একদম লো প্রায়োরিটি সেগুলো কিন্তু একটা সময় তার প্রায়োরিটি বেড়ে যাবে, এবং প্রায়োরিটি বেড়ে যাওয়ার কারণে তোমার অ্যালগোরিদম কিন্তু বা তোমার অপারেটিং সিস্টেম কিন্তু সেই প্রসেস গুলোকে এক্সিকিউট করবে, অবশ্যই করবে, যেহেতু এগুলো প্রায়োরিটি বেশি। সো এই রেঞ্জটা কতটুকু হইতে পারে? সেই এই রেঞ্জটা হইতে পারে যে 0 থেকে 127 পর্যন্ত, যেখানে আমি কনসিডার করতেছি যেহেতু আমি এই পলিসি ইউজ করতেছি যে আমার হায়ার ওয়েট মিনস দ্য লোয়ার প্রায়োরিটি এন্ড লোয়ার ওয়েট মিনস দ্য হায়ার প্রায়োরিটি। সো 127 যদি হয় মানে 127 যদি হয় তার মানে এটা ইন্ডিকেট করতেছে যে এটা প্রায়োরিটি খুবই লো, আর 0 মানে হচ্ছে এটা প্রায়োরিটি হাই। বুঝতে পারছো? সো এটাকে যদি আমি এটাকে ইনক্রিজ করার সিস্টেম হচ্ছে যে আমি 1 থেকে 15 এই সেকেন্ড এই টাইমের মধ্যে হচ্ছে মানে গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, গ্রাজুয়ালি কত সময় পর পর ইনক্রিজ করবে সেটা আসলে ডিপেন্ড করবে 1 থেকে 15 মিনিট যে কোনো সময়ের উপরে। বুঝতে পারছো? বুঝছো? আবার এর উল্টাটা হইতে পারে, যেমন 127 মানে হচ্ছে হায়ার প্রায়োরিটি তুমি কনসিডার করতে পারো, আবার 0 দেওয়া লোয়ার প্রায়োরিটি কনসিডার করতে পারো, মানে উল্টাটাও হইতে পারে। বুঝছো? যে কোনো একটা ধৈর্য করলেই হবে। বুঝছো সবাই? তো এই প্রসেসটার নাম হচ্ছে আসলে এজিং। তো এজিং মানে কি? এজিং মানে হচ্ছে যে আমি কি করব, আমার অ্যালগরিদমটাকে এমন ভাবে মডিফাই করব যেন সেটা তাকে গ্রাজুয়ালি প্রায়োরিটি গুলোকে সে ইনক্রিজ করতে থাকে। সো এটা কতটুকু পর্যন্ত ইনক্রিজ করবে সেই ভ্যালুটা হচ্ছে 0 টু 127 অর 127 টু 0, যেটাই বলো না কেন। কারণ 127 টু 0 বলতেছি কেন? কারণ 127 কে আমি লো বলতেছি আর 0টাকে হাই বলতেছি। সো 127 টু 0 বলতে পারে, 0 টু 127 ও বলতে পারে, অ্যাজ ইউর উইশ। সো এটা একটা টাইমের মধ্যে একটা টাইম মেনটেন করবে, মানে প্রসেস গুলো যে ইনক্রিজ হবে গ্রাজুয়ালি, সো এটা একটা টাইম মেনটেন করবে। সেই টাইমটা হচ্ছে 1 টু 15 মিনিটস অর এভরি 15 মিনিটস, মানে প্রতি 15 মিনিট বা 15 মিলি সেকেন্ড সময়ের মধ্যে বা একটা সার্টেন টাইমের মধ্যে আর কি সেই প্রায়োরিটি গুলা এক এক করে বাড়বে বা 2 করে বাড়বে, না একটা ইউনিট পর্যন্ত বাড়বে আর কি। বুঝছো সবাই? ওকে, সো এখানে আরেকটা এক্সাম্পল দেখি যেটার নাম হচ্ছে মানে এই এক্সাম্পলটা হচ্ছে আমার প্রিএমটিভ নেচারে দেখবো। আগেরটা দেখছিলাম নন প্রিএমটিভ, এখন এটা দেখবো হচ্ছে প্রিএমটিভ নেচারে। বুঝছো? নন প্রিএমটিভ মানে হচ্ছে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া, মানে প্রতিটা প্রসেস রান হবে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া। প্রিএমটিভ হচ্ছে যে এখানে ইন্টারাপ্ট করবে। তাই বুঝছো? ওকে, সো এখানে দেখো আমাদের কাছে 5টা প্রসেস আছে, 5টা প্রসেসে অ্যারাইভাল টাইম আছে, পাস টাইম আছে এবং হচ্ছে প্রায়োরিটি দেওয়া আছে। সো আমরা এখানে কনসিডার করতেছি যে লোয়ার ওয়েট মিন্স অর লোয়ার প্রায়োরিটি মিন্স হাইয়েস্ট প্রায়োরিটি, অথবা এটা এমনি বলতে পারো যে লোয়ার ভ্যালু মিন্স হাইয়েস্ট প্রায়োরিটি এন্ড হায়ার ভ্যালু মিন্স লোয়েস্ট প্রায়োরিটি। বুঝছো? যে এখানে দেওয়া আছে 0 ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, তার মানে হচ্ছে লোয়ার ভ্যালু মিন্স হাইয়েস্ট প্রায়োরিটি এন্ড হাইয়েস্ট ভ্যালু মিন্স লোয়ার প্রায়োরিটি। তাই বুঝছো? তার মানে এখানে সবার আগে P2 এক্সিকিউট হওয়ার কথা, বাট এখানে কাহিনী হচ্ছে যে আমার 0তম মিলি সেকেন্ডে যদি আমি শুরু করি আমার এক্সিকিউশন বা সব প্রসেস কিন্তু তখন রেডি কিউতে আছে। ওকে ওকে, সো 0তম মিলি সেকেন্ডে আমার কি আসবে? কারণ 0তম মিলি সেকেন্ডে অ্যারাইভাল টাইম যেহেতু আমার P1 আসতেছে, তার মানে 0তম মিলি সেকেন্ডে আমার P1টাই প্রথম সিপিইউটাকে এক্সিকিউট করবে। সো P1 কিন্তু 0তম মিলি সেকেন্ড সময়ে সিপিইউ কে এক্সিকিউট করতেছে। বুঝছো? তো এটা রানিং হতে থাকবে। সো ফার্স্ট 1 মিলি সেকেন্ড টাইমে কি হবে? 1 মিলি সেকেন্ড টাইমে আমি দেখবো যে আমার কোনো এই 1 মিলি সেকেন্ড টাইমে যে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। সো এই 1 মিলি সেকেন্ড টাইমে কিন্তু কোনো ধরনের প্রসেস অ্যারাইভ করে নাই, তার মানে P1 কিন্তু রান করতে থাকবে। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইম। সেকেন্ড মিলি সেকেন্ড টাইমে কি হয়েছে? সেকেন্ড মিলি সেকেন্ড টাইমে কিন্তু হ্যাঁ, সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P4 কিন্তু কি করছে? অ্যাসাইন করছে বা অ্যারাইভ করছে। তার মানে কি হবে? তার মানে এখন আমি দেখবো যে P4 এর প্রায়োরিটি কি P1 থেকে ছোট কিনা, মানে P4 এর প্রায়োরিটি বেশি নাকি P1 যেহেতু রান করতেছে তো P1 এর প্রায়োরিটি বেশি। সো যেটার প্রায়োরিটি বেশি থাকবে সেটাই কিন্তু সিপিইউ কে অ্যাডমিট করবে, এবং যেটা রানিং অবস্থায় আছে সেটা কিন্তু প্রিএমটিভ হয়ে যাবে। বুঝছো সবাই? সবাই বুঝছো? হ্যালো? জি স্যার।
সো দেখো সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইমে কি, সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P4 অ্যাসাইন করছে, ঠিক আছে, বা P4 অ্যারাইভ করছে। সো যদি P4 ওই টাইমের মধ্যে অ্যারাইভ করে, তাহলে আমাকে দেখতে হবে যে আমার রানিং প্রসেস কি আছে, P1। সো P1 এর প্রায়োরিটি এবং P4 এর প্রায়োরিটির মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। সো যদি এবং দেখবো যে কোনটা ছোট বা কার প্রায়োরিটি বেশি। সো যদি প্রায়োরিটি, যার প্রায়োরিটি বেশি থাকবে সেই কিন্তু ইমিডিয়েট তখন সিপিইউটাকে অ্যাসাইন করবে, এজ ওয়েল এজ যে প্রসেসটা রানিং অবস্থায় ছিল সেটা কিন্তু প্রিএমটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে P4 এর প্রায়োরিটি কত পাইতেছি, P4 এর প্রায়োরিটি পাচ্ছি এখানে 1 এবং P1 এর প্রায়োরিটি হচ্ছে 2। তার মানে P4 এর প্রায়োরিটি কিন্তু বেশি, কারণ আমরা জানি যে লোয়ার ভ্যালু মিন্স হাইয়েস্ট প্রায়োরিটি। সো P4 কি হবে, P4 কিন্তু 2 মিলি সেকেন্ড টাইম থেকে সিপিইউ এডমিট করে ফেলবে, পাশাপাশি কি করবে, P1 কিন্তু প্রিএম্বল হয়ে যাবে। তো P1 প্রিএম্বল হয়ে যাওয়া মানে কি, P1 কিন্তু টেম্পোরারি সে তার যে ইউটিলাইজেশন সেটা কিন্তু অফ করে দিবে। তার মানে P1 2 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত রান করবে এবং 2 মিলি সেকেন্ড টাইম থেকে কিন্তু P4 তার এক্সিকিউশন করা শুরু করবে। তাইলে P1 এর টোটাল রান টাইম এই পর্যন্ত কত, টোটাল রান টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড, তার বার্স্ট টাইম ছিল 11 মিলি সেকেন্ড। তার মানে সে কিন্তু টোটাল এক্সিকিউশন বা টোটাল টাস্ক কমপ্লিট করে নাই। তার মানে তার রিমেইনিং বার্স্ট টাইম কত রয়েছে, রিমেইনিং বার্স্ট টাইম হবে কত, 11 মাইনাস 2 ইকুয়াল টু হবে 9। বুঝছো, বুঝছো সবাই? জি স্যার। ওকে। সো এবার হচ্ছে থার্ড মিলি সেকেন্ড। সো আমি দেখবো যে থার্ড মিলি সেকেন্ড অফ টাইমে হচ্ছে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। থার্ড মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু কোনো প্রসেস অ্যারাইভ করে নাই। তার মানে আমার এখানে কে রানিং অবস্থায় আছে, P4 কিন্তু রানিং অবস্থায় আছে। সো P4 কিন্তু এখানে রান করতে থাকবে। ওকে, ফোর্থ মিলি সেকেন্ড অফ টাইম। সো ফোর্থ মিলি সেকেন্ড অফ টাইমে কি কোনো প্রসেস রান করছে, ফোর্থ মিলি সেকেন্ড অফ টাইমে কোনো প্রসেস কিন্তু অ্যারাইভ করে নাই। তার মানে P4 কিন্তু সে রান করতে থাকবে। ওকে, এগেইন হচ্ছে ফিফথ মিলি সেকেন্ড অফ টাইম। সো ফিফথ মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু এইখানে P2 কিন্তু অ্যারাইভ করছে, ঠিক আছে। তো P2 যদি ফিফথ মিলি সেকেন্ড অফ টাইমে যদি অ্যারাইভ করে, তার মানে আমার এখন চেক করতে হবে যে P2 এর প্রায়োরিটি এবং আমার যে প্রসেসটা রানিং অবস্থায় আছে P4 এর প্রায়োরিটির মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি, বুঝছো? তো এখন দেখো P2 এর প্রায়োরিটি হচ্ছে 0 এবং P4 এর প্রায়োরিটি হচ্ছে 1, ঠিক আছে। তার মানে আমরা এখানে কোন প্রসেসটাকে এখন এখন সিপিইউ এডমিট করবে, P2 হ্যাঁ এখন হচ্ছে P2 সিপিইউ কে অ্যাডমিট করবে। তার মানে এই যে এখন P2 এর ইউটিলাইজেশন শুরু হয়েছে। তার মানে P4 এর রান টাইম কত ছিল, P4 এর রান টাইম ছিল 2 to 5, মানে হচ্ছে সে 3 মিলি সেকেন্ড কিন্তু রান করছে। তার বার্স্ট টাইম ছিল 28, সরি P4 এর বার্স্ট টাইম ছিল হচ্ছে 10। সো তার রিমেইনিং বার্স্ট টাইম কত থাকবে, 10 - 3 = 7। 7 ওকে, ওকে। সো ফিফথ মিলি সেকেন্ড, এই যে ফোর্থ তো শেষ, ফিফথ মিলি সেকেন্ড অফ টাইম থেকে কিন্তু আবার তোমার P2 কিন্তু তার এক্সিকিউশন শুরু করবে, ঠিক আছে। ওকে, তো এবার হচ্ছে 6 মিলি সেকেন্ড অফ টাইম। 6 মিলি সেকেন্ড অফ টাইমে কি কোনো প্রসেস অ্যারাইভ করছে, অ্যারাইভ করে নাই। 7 মিলি সেকেন্ড অফ টাইমে কি কোনো প্রসেস অ্যারাইভ করছে। আচ্ছা আমি দেখবো পাশাপাশি এটা একটু খেয়াল রাখতে হবে যে P2 এর বার্স্ট টাইম কি শেষ হয়ে যাচ্ছে কিনা, বুঝছো, ওইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে যদিও 28 অনেক বেশি আছে, তো কোনো টেনশনের কোনো কিছু নাই। বাট যদি এটার ভ্যালুটা যদি লোয়ার থাকে তাহলে কিন্তু আবার একটু খেয়াল রাখতে হবে যে এটার ইয়াটা শেষ হয়ে যাচ্ছে কিনা, বাস টাইম আবার শেষ হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, তো 7 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু কোনো প্রসেস অ্যারাইভ করে নাই। 8 মিলি সেকেন্ড অফ টাইমে কোনো প্রসেস অ্যারাইভ করে নাই। সো এখানে কিন্তু P2 টা রানিং অবস্থায় থাকবে। তারপর হচ্ছে 9 মিলি সেকেন্ড অফ টাইম, হ্যাঁ 9 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P5 অ্যারাইভ করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা P2 এর প্রায়োরিটি কত ছিল, P2 0 এর P2 এর প্রায়োরিটি ছিল হচ্ছে 0। সো P2 এর প্রায়োরিটি যদি
আচ্ছা এখানে P2 হচ্ছে তোমার 5 মিলি সেকেন্ড অফ টাইমে অ্যারাইভ করছে না, তো P2 হচ্ছে 5 মিলি সেকেন্ড অফ টাইমে, সো P4 এখানে 3 মিলি সেকেন্ড টাইম এক্সিকিউট করছে। আচ্ছা তো এটার প্রায়োরিটি হচ্ছে 0, তার মানে এটাকে সে ইউটিলাইজ করবে। ওকে, এবার দেখো 9 মিলি সেকেন্ড অফ টাইমে কি হয়েছে, 9 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু তোমার P5 অ্যাসাইন করছে, তাই না? কিন্তু দেখো এখন P5 এর প্রায়োরিটি কি, P5 এর প্রায়োরিটি হচ্ছে এখানে 4, এবং P2 না, P2 এর প্রায়োরিটি হচ্ছে এখানে 0, তার মানে কার প্রায়োরিটি বেশি? P2. P2, তার মানে P2 পুরাটা এক্সিকিউট করবে, কারণ দেখো এরপরে কিন্তু আর কোনো টাইমে যায়, এখন 10 মিলি সেকেন্ড টাইম থেকে শুরু করে এরপরে কিন্তু আর কোনো প্রসেস অ্যারাইভ করে নাই, তার মানে এটাই বোঝাচ্ছে যে P2 কিন্তু পুরাটা এক্সিকিউট করবে, তার বার্স্ট টাইম অনুযায়ী পুরাটা এক্সিকিউট করবে, তার মানে কি হবে 5 + 28 = 33, বুঝছো? বুঝছো? ওকে, তাইলে P2 এর কিন্তু এক্সিকিউশন শেষ। এবার তো এবার খুবই সোজা, এবার হচ্ছে যে যেগুলা প্রায়োরিটি কম সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে। এবার কি কি প্রসেস বাকি আছে, কি কি প্রসেস কিউতে আছে, বাকি আছে কি কি, P1 বাকি আছে, P3 বাকি আছে, P4 এবং P5 বাকি আছে। সো এবার হচ্ছে আমার কোনটার প্রায়োরিটি বেশি, সো লোয়ার ভ্যালু মিন্স হায়ার প্রায়োরিটি, তার মানে হচ্ছে P4 অ্যাসাইন করবে সবার আগে, ঠিক আছে? 1 2 3 4 মানে P1 P3 P4 P5 এর মধ্যে সবার আগে P4 অ্যাসাইন করবে। সো P4 কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে, 7 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। সো 33 + 7 = হচ্ছে 40, ঠিক আছে? তো P4 তখন এক্সিকিউশন শেষ করে ফেলবে। তো এবার বাকি আছে P1 P3 P5, তো এই তিনটার মধ্যে হচ্ছে যে হাইয়েস্ট প্রায়োরিটি কি, হাইয়েস্ট প্রায়োরিটি মিন্স লোয়ার ভ্যালু, তার মানে হচ্ছে যে 2 টু 2, তারপরে হচ্ছে 3 এবং 4, এটার মানে এটার মধ্যে সবচাইতে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে হচ্ছে P1, তার মানে P1 হচ্ছে এবার অ্যাসাইন করবে। তো P1 কতক্ষণ পর্যন্ত অ্যাসাইন করবে, 9 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। সো 40 + 9 = 49, ঠিক আছে? সো P1 এর ইউটিলাইজেশন শেষ। এবার হচ্ছে P3 এবং P5, সো P3 এবং P5 এর মধ্যে কে অ্যাসাইন করবে, যার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, সো হাইয়েস্ট প্রায়োরিটি মিন্স লোয়ার ভ্যালু। সো এখানে 3, এখানে হচ্ছে P3 টা এক্সিকিউট করবে। সো P3 এক্সিকিউট করবে কত সময় পর্যন্ত, বাস টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। সো 49 + 2 = হবে 51। এন্ড ফাইনালি হচ্ছে P5, P5 হচ্ছে যেহেতু এটা প্রায়োরিটি সবচাইতে ছিল বেশি, সরি সবচাইতে কম ছিল, তার মানে এটা সবার আগে সবার পরেই আসতেছে, তাইলে তার মানে এটার বাস টাইম হচ্ছে 16, তো 51 + 16 = 67। সো এই হচ্ছে মূলত তার গান চারটা, তাই বুঝছো সবাই? সো এটা হচ্ছে প্রিএমটিভ নেচারের মাধ্যমে কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করছি। সো প্রায়োরিটি শিডিউলিং দুই ধরনের হইতে পারে, প্রিএমটিভ হইতে পারে আবার নন প্রিএমটিভ হইতে পারে, বুঝছো? যদি এভাবে লেখা থাকে যে প্রিএমটিভ, আচ্ছা যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে এবং যদি এরকম যদি লেখা থাকে যে এটা প্রিএমটিভ, তার মানে এটা প্রিএমটিভ নেচারেই যাবে। আর যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে আর যদি বলা থাকে যে নন প্রিএমটিভ, তার মানে এটা নন প্রিএমটিভ নেচারে যাবে। তাই বুঝছো সবাই? এখন বলো এটাতে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? হ্যালো, এই কারো কোনো কোয়েশ্চন আছে এটাতে? না স্যার। ওকে, সো এখান থেকে পরে হচ্ছে যে আমরা ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করতে পারি। সো এগুলো তো দেখানোর কিছু না, এগুলো তো জাস্ট তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। সো প্রতিটা প্রসেসের জন্য ওয়েটিং টাইম বের করতে হবে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? সো ওয়েটিং টাইম কিভাবে বের করে, টোটাল ওয়েটিং টাইম মানে ওই প্রসেসের টোটাল ওয়েটিং টাইম মাইনাস হবে তাকে আগে কত মিলি সেকেন্ড টাইম পর্যন্ত ইউটিলাইজ করতে হয়েছে, মাইনাস তার অ্যারাইভাল টাইম। যেমন আমি P1 এর কথা যদি আমি বলি, সো P1 এর ওয়েটিং টাইম কত হবে, ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম প্রতিটা প্রসেসের। সো P1 এর ওয়েটিং টাইম হবে যে তার টোটাল ওয়েটিং টাইম, সো তার টোটাল ওয়েটিং টাইম কত, P1 এর টোটাল ওয়েটিং টাইম কত, 40 মিলি সেকেন্ড, বুঝছো? কারণ লাস্ট সে 40 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করছে। ওকে, তো P1 এর টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 40 মিলি সেকেন্ড, মাইনাস হবে তাকে আগে কত মিলি সেকেন্ড পর্যন্ত, এই যে প্রিএমবল কত প্রিএমটিভ হয়েছে, কত মিলি সেকেন্ড টাইমে সে প্রিএমটিভ হয়েছে, মানে সে আগে কত মিলি সেকেন্ড টাইম আগে সিপিইউ কে ইউটিলাইজ করছে, কত মিলি সেকেন্ড টাইম, 0 2. - 2, হ্যাঁ। তার মানে হচ্ছে 40 - 2 মাইনাস হচ্ছে তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0।
তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তার মানে হচ্ছে 38 মিলি সেকেন্ড পর্যন্ত তার হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম, ওই প্রসেসে ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম। সো এইভাবে P2 এরটা যদি আমি চিন্তা করি, সো P2 এর টোটাল ওয়েটিং টাইম কত? P2 এর টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড মাইনাস সে আগে কত মিলি সেকেন্ড টাইম সিপিইউ কে ইউটিলাইজ করছে, সে কিন্তু আগে কোনো ধরনের সিপিইউ কে ইউটিলাইজ করে নাই বা প্রিএমপ্টিভ হয় নাই। সো সেই ক্ষেত্রে এটা 0 হবে, 5 মাইনাস 0 মাইনাস তার অ্যারাইভাল টাইম হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে P2 এ কিন্তু কোনো ধরনের ওয়েট করতে হয় নাই, ঠিক আছে। সো P3 এর ওয়েটিং টাইম যদি আমি চিন্তা করি, সো P3 এর টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 49 মাইনাস তাকে আগে কতটুক সময় পর্যন্ত সিপিইউ ইউটিলাইজ করছে। আর সে আগে কতটুক টাইম পর্যন্ত সিপিইউ ইউটিলাইজ করছে, সে কিন্তু আগে সিপিইউ ইউটিলাইজ করে না। তার মানে 49 মাইনাস 0 মাইনাস হচ্ছে তার অ্যারাইভাল টাইম হচ্ছে 12। সো তার ওয়েটিং টাইম হবে 37 মিলি সেকেন্ড। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রসেসের জন্য বের করবা। ফাইনালি সবগুলা প্রসেসের জন্য ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম বের করে এগুলাকে সাম করে যদি টোটাল নাম্বার অফ প্রসেসর ভাগ করে তাহলে হচ্ছে ওই এভারেজ ওয়েটিং টাইমটা বের হয়ে যাবে। এটা একদম ইজি, সবাই বুঝছো না? ওকে, সো এখনটা তো আরো সোজা। হ্যাঁ, এখনটা আরো সোজা। এখনটা তো এখানে দেখো, এখানে অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং বলা হচ্ছে যে নন প্রিএমপ্টিভ নেচারে তুমি টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করবা। বুঝছো? তাহলে তো একদম সোজা। বুঝছো? তাহলে এটা গান চার্ট বের করতে পারবা তোমরা নন প্রিএমপ্টিভ নেচারে। এটা একদম সোজা। আচ্ছা, এখানে হিন্টস দেওয়া আছে, দেখো টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম হবে 8.2 মিলি সেকেন্ড এবং টোটাল ওয়েটিং টাইম হবে 5.2 মিলি সেকেন্ড। এটা তোমরা পারবা? এটা একদম সোজা। নন প্রিএমপ্টিভ নেচার মানে কি? কোনো ধরনের প্রসেসের কোনো ইন্টারাপশন হবে না। বুঝছো? পারবা এটা? জি স্যার। আচ্ছা, আমি বলে দিই। প্রথমে এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে যে হাইয়েস্ট নাম্বার গেট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। এখানে কিন্তু আবার এটা উল্টা হয়ে গেছে। তার মানে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে যেটার প্রায়োরিটি হচ্ছে বেশি, ঠিক আছে। যেমন 5 এর প্রায়োরিটি এখানে বেশি, তার মানে এরা সবার আগে সিপিইউ কে এডমিট করবে। এখন কথা হচ্ছে যে এখানে P4 এবং P5 দুইটারই প্রায়োরিটি কিন্তু সেম। আচ্ছা, এখন যদি দুইটা প্রসেসের প্রায়োরিটি যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা এফসিএফএস এর মেথডটা ফলো করব। এফসিএফএস মেথড কি বলতেছে? হ্যাঁ, বলো তো এফসিএফএস মেথড কি বলতেছে? যার আইডি ছোট ওইটা প্রথমে ইউটিলাইজ করবে। এক্স্যাক্টলি, মানে যা আইডি ছোট বা যে সবার আগে সিপিইউ কে অ্যাডমিট করছে সেটা আগে। তার মানে P4 কে এখানে P5 এবং P4 এর মধ্যে P4 হচ্ছে সবার আগে অ্যাসাইন হবে। হ্যাঁ, বুঝছো? যার আইডি ছোট বা যে সবার আগে মানে ইয়ে করছে আর কি, যে সবার আগে আসছে আর কি, বা যে সবার আগে রেডি হইতে আসছে, সে সবার আগে সিপিইউ কে অ্যাসাইন করবে যদি তার প্রায়োরিটিটা সেম হয়। মানে এফসিএফএস এর মেথডটা তখন কাজে লাগবে আর কি। বুঝছো? বুঝছো সবাই? এখন এটা পারবা নাকি তোমরা? এটা তো একদম সোজা তোমার। সবার আগে P4 হবে, তারপর হচ্ছে P5, তারপরে হচ্ছে P3, P2, P1, তো এইভাবে যাবে। সো কোনো ধরনের, এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ নেচার, ঠিক আছে। মানে এখানে কোনো ধরনের তোমার ইয়ে হবে না, মানে ইন্টারাপশন হবে না বা সুইচিং হবে না। বুঝছো? তাই সবাই বুঝছো নি? জি স্যার। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের প্রায়োরিটি শিডিউলিংটা শেষ হয়ে গেল। সো এখন বলো, প্রায়োরিটি শিডিউলিং এ কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
তো কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা আচ্ছা আমরা আহারে আচ্ছা, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। এটা হচ্ছে তোমার কম্পিউটার অপারেটিং সিস্টেমের যে শিডিউলিং অ্যালগোরিদম গুলো যেগুলো আমরা দেখছি এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্টও বলা যায় আর কি। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। সো রাউন্ড রবিন অ্যালগোরিদম মানে কি? রাউন্ড রবিন মানে কি বলতে পারবা? এই রাউন্ড রবিন মানে কি? রাউন্ড রবিন মানে হচ্ছে যে তোমার রাউন্ড ওয়াইজ বা ক্লক ওয়াইজ কোনো কিছু যদি আমরা প্রসেস করি, যেমন আমার কাছে যদি একটা জিনিস থাকে, যেমন সে একজন দাঁড়ায় আছে, হ্যাঁ এখানে আরেকজন দাঁড়ায় আছে, এখানে আরেকজন দাঁড়ায় আছে, এখানে আরেকজন, প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে একটা সার্টেন টাইম যদি তারা মিট করে, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে যে রাউন্ড রবিন। যেমন আমরা আমরা খেলা বাট কোনো টুর্নামেন্টে বলি না রাউন্ড রবিন টুর্নামেন্ট। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকটা সবাই সবার সাথে এখানে মিট করবে, বুঝছো? সার্কেল ওয়াইজ সবাই সবার সাথে এখানে মিট করবে, বুঝছো? তো এটাকেই মূলত বলা হচ্ছে যে এখানে রাউন্ড রবিনের কনসেপ্টটা। ঠিক আছে, সো এইখানে তোমার শিডিউলিং অ্যালগোরিদমের ক্ষেত্রে রাউন্ড রবিন যে শিডিউলিং অ্যালগোরিদম সেটা মূলত আসলে একটা সার্কুলার কিউ জেনারেট করে। সার্কুলার কিউ জেনারেট করবে কেন? সার্কুলার কিউ জেনারেট করবে কারণ হচ্ছে যে আমার কাছে এটা বেসিক্যালি টাইম শেয়ারিং সিস্টেমের জন্য বেশি ইউজ করা হয়, বুঝছো? টাইম শেয়ারিং সিস্টেম মানে এটা যেটা বললাম যে রাউন্ড রবিন অ্যালগোরিদম হচ্ছে যে শিডিউলিং অ্যালগোরিদম গুলোর মধ্যে বেস্ট। ঠিক আছে, সো এটা কিন্তু টাইম শেয়ারিং অ্যালগোরিদমে বা টাইম শেয়ারিং সিস্টেমে সবচেয়ে বেশি কাজে লাগে। এবং এটা সবসময় হচ্ছে প্রিএমশন, মানে এটা সবসময় হচ্ছে প্রিএমটিভ নেচারের এটা কাজ করবে সবসময়। এটা কিন্তু কোনো নন প্রিএমটিভ নেচার না। সো এটা কিন্তু সবসময় তোমার প্রিএমটিভ নেচার এটা কাজ করবে। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে যে সার্কুলার কিউটা কেন তৈরি হয়? সার্কুলার কিউ তো কেন তৈরি হয়? কারণ এই 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 অ্যালগোরিদমটা বেসিক্যালি একটা টাইম কোয়ান্টাম ফলো করে, বা এই টাইম কোয়ান্টামকে বলা হচ্ছে টাইম স্লাইস ফলো করে। ঠিক আছে, তো এই টাইম স্লাইসটা কি বা এই টাইম কোয়ান্টামটা কি সেটা আমি একটু পরে বলতেছি। তো এই টাইম কোয়ান্টামটা বেসিক্যালি হচ্ছে 10 থেকে 100 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত হইতে পারে, বুঝছো? এবং এই অ্যালগোরিদমটা বেসিক্যালি রেডি কিউ এর উপরে কাজ করে, বুঝতে পারছো তোমরা? এবং এই রেডি কিউটাই মূলত একটা সার্কুলার কিউ হিসেবে কাজ করে, বুঝছো? কনসেপ্টটা বুঝছো তোমরা? সবাই বুঝছো এটা? দেখো রাউন্ড রবিন অ্যালগোরিদম যেটা, এটা আসলে শিডিউলিং অ্যালগোরিদম গুলোর মধ্যে বেস্ট বলা যায়। এবং এই অ্যালগোরিদমটা মূলত আসলে টাইম শেয়ারিং সিস্টেমের জন্য আমরা এটাকে কনসিডার করে থাকি। তো এটাও কিন্তু বেসিক্যালি একটা এফসিএফএস শিডিউলিং ফলো করে, হচ্ছে অনেকটা হচ্ছে এফসিএফএস এর মতো কাজ করে। এবং এটা সবসময় হচ্ছে প্রিএমটিভ নেচারে কাজ করে, এটার কিন্তু কোনো নন প্রিএমটিভ নেচার নাই। সো এটা সবসময় প্রিএমটিভ নেচারে কাজ করে, বুঝছো? প্রিএমটিভ নেচারে কাজ করে মানে হচ্ছে যে অবশ্যই প্রসেস গুলো এর মধ্যে ইন্টারাপশন হবে বা সুইচিং হবে। ঠিক আছে, ইন্টারাপশনটাকে অনেক সময় সুইচিং বলা হয়। ওকে, সো এই সুইচিংটা কেন হয়? কারণ এখানে একটা মানে একটা টাইম কোয়ান্টাম থাকে বা একটা টাইম স্লাইস থাকে, যেটা আবার 10 থেকে 100 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত হইতে পারে। তো বেসিক্যালি এই যে প্রিএমবলটা বা এই যে প্রিএমশনটা সেটা মূলত আসলে এই টাইম স্লাইস বা টাইম কোয়ান্টামের উপরে ডিপেন্ড করে। এখন এই টাইম কোয়ান্টামটা কি? আচ্ছা, টাইম কোয়ান্টামটা সেটা আমি বলতেছি। সো এখন এই অ্যালগরিদমটা বেসিক্যালি তোমার প্রসেস গুলার যে রেডি কিউ থাকবে সেই রেডি কিউ এর উপরে কাজ করবে। আমরা কিন্তু যে প্রসেস গুলো এর আগে দেখছি এফসিএফএস বা এসজেএফ বা প্রায়োরিটি, সেটা কিন্তু রেডি কিউ, একদম রেডি কিউ এর উপরেই কিন্তু এটা কাজ করতো না, বুঝছো? রেডি কিউ তাকে ফলো করতো, ফোকাস করতো, বাট একদম রেডি কিউ নিয়েই যে তোমাকে কাজ করতে হবে সেরকম কিছু না। অবশ্যই একটা কিউ মেনটেন করতো এখানে, বুঝতে পারছো? সেটা কিন্তু রেডি কিউই মেনটেন করতো, বাট এটা আসলে এতটা ফোকাস করা হতো না। কিন্তু এই অ্যালগোরিদমটা বেসিক্যালি রেডি কিউ এর উপরেই কাজ করে এবং রেডি কিউটাকে সবসময় মেনটেন করে, এজ ওয়েল এস এটাকে তোমার সার্কুলার কিউ হিসেবে সে কনসিডার করে। তো এখন কথা হচ্ছে টাইম কোয়ান্টামটা কি? টাইম কোয়ান্টাম মানে হচ্ছে একটা পার্টিকুলার ইউনিট অফ টাইম
যে টাইম, এখন ধরো তোমার কাছে এই 4টা প্রসেস আছে, ঠিক আছে? ওকে, সো আমি রেডি কিউটাকে যদি আমি ফলো করি, তাহলে আমাদের কি মনে আছে আমরা কিউটা একবার কিউ এর ডেফিনেশন পড়ছিলাম, যে কিউ এর এই 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 জিনিসটাকে বলা হচ্ছে তার টেল, এবং এই জিনিসটাকে বলা হয়েছে হেড। এটা কি মনে আছে? এটাকে বলা হচ্ছে হেড এবং এটাকে বলা হচ্ছে টেল। টেল মানে হচ্ছে যে লেজের জায়গাটা, আর হেড মানে হচ্ছে মাথার জায়গাটা। মানে কোনো প্রসেস, যে প্রসেসটা ইমিডিয়েটলি সিপিইউ কে অ্যাডমিট করবে বা সিপিইউ কে অ্যাসাইন করবে, সেই প্রসেসটা মূলত ওই কিউ এর হেডে থাকবে। আর যে প্রসেসটা তোমার মানে পরে আসবে, সেটা তোমার ওই কিউ এর টেলে থাকবে। বুঝছো? এটা মনে আছে এটা? ওকে, সো যেটা হচ্ছে যে তোমার একটা কিউ, ওই কিউটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে টেল। সো কোনো প্রসেস যদি একদম তোমার শুরুতে থাকে আর কি, মানে শুরুতে থাকা মানে যে কোনো প্রসেস যদি ইমিডিয়েট সিপিইউ কে অ্যাডমিট করে ফেলবে এরকম স্টেজে দাঁড়ায় থাকে, তার মানে এটা সে হেডে আছে। আর যদি কোনো প্রসেস ওই পার্টিকুলার কোনো একটা প্রসেসে পরে আসে, তার মানে সে হচ্ছে টেলে আছে আর কি। তাই বুঝছো? এখন কথা হচ্ছে এই টাইম কোয়ান্টামটা কি? টাইম কোয়ান্টামটা হচ্ছে, ধরো আমার কাছে যদি এখন 4টা প্রসেস থাকে, P1, P2, P3 এবং P4। সো এইটা হচ্ছে আমার হেড, ঠিক আছে? এটা হচ্ছে আমার হেড, এবং P4 যেটা, এটা হচ্ছে আমার টেল। বুঝছো? সো এখন আমি, আমার কাছে যদি একটা টাইম কোয়ান্টাম থাকে, সো টাইম কোয়ান্টাম আমি ধরতে পারি হচ্ছে 10 to 100 মিলিসেকেন্ড। সো আমি ধরলাম এখানে 10 মিলিসেকেন্ড। সো এই টাইম কোয়ান্টাম 10 মিলিসেকেন্ড মানে কি? 10 মিলিসেকেন্ড মানে হচ্ছে, ধরো তোমার এই প্রসেসের বার্স টাইম হচ্ছে 20 মিলিসেকেন্ড, এই প্রসেসের বার্স টাইম হচ্ছে 30 মিলিসেকেন্ড, এই প্রসেসের বার্স টাইম হচ্ছে 40 মিলিসেকেন্ড, এবং P4 এর বার্স টাইম হচ্ছে 50 মিলিসেকেন্ড। তাহলে প্রতিটা প্রসেস কি হবে জানো? প্রতিটা প্রসেস প্রথমে হচ্ছে যে, যেহেতু P1টা হেডে আছে আমার, সো P1টা কিন্তু সবার আগে এক্সিকিউট করবে সিপিইউ কে, ঠিক আছে? তো সিপিইউ কে যদি সে এক্সিকিউট করে, তাহলে সে কিন্তু এই টাইম পর্যন্ত কিন্তু সে সিপিইউ কে ইউটিলাইজ করবে, সে কিন্তু পুরা বার্স্ট টাইম কিন্তু সে এক্সিকিউট করবে না। বুঝছো? 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 সো এই টাইম কোয়ান্টাম টাইম পর্যন্ত কিন্তু সে সিপিইউ কে ইউটিলাইজ করবে। সে কিন্তু তার যে 20 মিলি সেকেন্ড অফ বার্স্ট টাইম যে আছে, সেটা কিন্তু সে পুরাটা ইউটিলাইজ করবে না। সে ইউটিলাইজ করবে, সে দেখবে যে আমার টাইম কোয়ান্টামটা কত আছে বা টাইম স্লাইসটা কত আছে, ওই টাইম পর্যন্ত সে সিপিইউ কে ইউটিলাইজ করবে। বুঝছো? তার মানে এখন হচ্ছে যে তার যে বার্স্ট টাইম, সেটা হচ্ছে যে সিপিইউ যে কোয়ান্টাম টাইম সেটা থেকে বড়। তার মানে সে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সিপিইউ কে ইউটিলাইজ করবে। সে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সিপিইউ কে ইউটিলাইজ করার পরে কিন্তু সে সিপিইউ কে আইডল অবস্থায় নিয়ে যাবে, বা আইডল অবস্থায় সিপিইউটা চলে যাবে, কারণ অটোমেটিক্যালি P1 তার টাস্ক কমপ্লিট, মানে টাস্ক যে এক্সিকিউশন করা বা সিপিইউ এক্সিকিউশন করা কিন্তু বন্ধ করে দিবে। তো পরে কি আসবে? পরে আসবে যে কিউতে যে সেকেন্ড পজিশনে আছে, তখন কিন্তু P1 কিন্তু কিউ থেকে সরে যাবে। বুঝছো? আচ্ছা, P1 কিউ থেকে অনেক আগেই সরে গেছে, কারণ সে যখন সিপিইউ কে অ্যাসাইন করছে তখনই হচ্ছে যে রেডি কিউ থেকে সে ইরেজ হয়ে গেছে। বুঝছো? তো তাইলে সে দেখবে যে তার টাইম কোয়ান্টামটা কত। সো তার টাইম কোয়ান্টাম হচ্ছে 10 মিলি সেকেন্ড। তার মানে সে 10 মিলি সেকেন্ড টাইম পরে কিন্তু সে আবার সার্কুলার কিউতে কিন্তু সে আসবে, এই সে রেডি কিউতে কিন্তু আবার সে ঢুকবে। তো রেডি কিউতে কোথায় ঢুকবে? সে কিন্তু টেলে অ্যাসাইন করবে। বুঝছো? এই P1 কিন্তু টেলের মধ্যে অ্যাসাইন করবে, এজ ওয়েল এজ মানে সাইমultaneously P2 কিন্তু তার এক্সিকিউশন শুরু করে দিবে। তো P2 কতক্ষণ টাইম ধরে এক্সিকিউট করবে? তার ওই টাইম কোয়ান্টাম পর্যন্ত, অর্থাৎ 10 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত সে এক্সিকিউট করবে। ওকে, সেখানে আমরা একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে যে P1 এর বার্স্ট টাইম ছিল হচ্ছে 20, এবং সে 10 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত সে সিপিইউ কে ইউটিলাইজ করছে। তার মানে তার রিমেইনিং টাইম কত? 10 মিলি সেকেন্ড। তার মানে তার এক্সিকিউশন কিন্তু শেষ হয় নাই। সে কি করছে? সে কিন্তু এই যে প্রিএম্বল হয়ে গেছে, প্রিএম্বল হয়ে কোথায় গেছে? প্রিএম্বল হয়ে কিন্তু সে ওই রেডি কিউতেই চলে আসছে, যে কিউ, যে রেডি কিউ এর কোথায় আসছে? রেডি কিউ এর টেলের মধ্যে সে অ্যাসাইন করছে। বুঝছো? টেলের মধ্যে। সেটা কিন্তু হেডে যাবে না, কারণ হেডে কিন্তু অলরেডি অনেকগুলো প্রসেস রয়ে গেছে। বুঝছো? হেডের মধ্যে তখন P2 আছে, P3 আছে, P4 আছে। সো সে কিন্তু টেলে অ্যাসাইন করবে। বুঝছো ব্যাপারটা? কনসেপ্টটা বুঝছো? বুঝছো সবাই? ওকে, সো এরপরে কিন্তু সে P2 এর এক্সিকিউশন কিন্তু তখন শুরু হয়ে যাবে। সো P2 কতক্ষণ টাইম ধরে এক্সিকিউট হবে? P2 হচ্ছে 10 মিলি সেকেন্ড টাইম অফ এক্সিকিউট করবে তার সিপিইউ কে। বুঝছো?
তাহলে P2 যদি 10 মিলি সেকেন্ড টাইম ধরে এক্সিকিউট করে তাহলে তার রিমেইনিং বার্স্ট টাইম কত আসতেছে? রিমেইনিং বার্স্ট টাইম হবে 30 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 20, এবং সে কিন্তু প্রিএম্বল হয়ে যাবে। প্রিএম্বল হয়ে কোথায় যাবে? প্রিএম্বল হয়ে কিন্তু সে আবার ওই রেডি কিউ এর, মানে যে রেডি কিউটা তুমি ইউজ করতেছো সেই রেডি কিউ এর টেলে অ্যাসাইন করবে। সো টেলে কিন্তু রেডি কিউতে কিন্তু অলরেডি তখন P3 এবং P4 কিন্তু রয়ে গেছে, বুঝছো? তাহলে এই P3 P4 তারপরে হবে P1 এবং হচ্ছে P2, তার কিন্তু সেই রেডি কিউ এর টেলে অ্যাসাইন করবে। সো এইভাবে হচ্ছে যে প্রতিটা প্রসেস এইভাবে তার এক্সিকিউশন এইভাবে যতক্ষণ না পর্যন্ত এই যে এই ইউনিট টাইম ধরে 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 সে কিন্তু সিপিইউটাকে ইউটিলাইজ করে যাবে, বুঝছো? ওকে, সো এখন কথা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে তার কনসেপ্টটা। সো এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে? ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে সে ফিফো কিউ এখানে এলাও করবে, যেটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম যে ফিফো কিউ অ্যাসাইন করবে। ফিফো কিউ মানে হচ্ছে যে প্রসেস আগে আসবে সেটা আগে সিপিইউ কে অ্যাসাইন করবে বা সেটা আগে এক্সিকিউট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে নিউ প্রসেস যেগুলো হবে বা প্রিএম্বল প্রসেস যেগুলো হবে সেগুলো হচ্ছে তার ওই কিউ এর, মানে যে কিউটা আমি ইউজ করতেছি সেই কিউ এর টেলে অ্যাসাইন করবে, বুঝছো? সেই কিউ এর টেলে অ্যাসাইন করবে। টেল মানে কি? টেল মানে হচ্ছে যে একটা আমার কাছে যদি আমার একটা কিউ যদি থাকে সেই কিউটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। সেই কিউ এর প্রথমটাকে বলা হচ্ছে হেড এবং সবার লাস্টেরটাকে বলা হচ্ছে টেল। তো ওই কিউটা যে নতুন যে প্রসেসটা আসবে সেই প্রসেসটা কিন্তু ওই কিউ এর টেলের মধ্যে অ্যাসাইন করবে, নট হেড। হেড এর মধ্যে কিন্তু তখন বা প্রথম দিকে কিন্তু অনেকগুলো প্রসেস আছে, সে প্রথমে কিন্তু অ্যাসাইন করবে না, সে কিন্তু লাস্টে অ্যাসাইন করবে। কেন? কারণ সে কিন্তু প্রিএম্বল হয়ে আসছে। সে কিন্তু ওই প্রসেসগুলা, মানে যে প্রসেসগুলা কারেন্টলি রেডি কিউতে থাকবে সেই কিউ এর আগেই কিন্তু সেটা এক্সিকিউট হয়ে গেছে। সো সে কিন্তু আর নতুন করে হেডে আসবে না, সে কিন্তু তখন টেলে চলে আসবে, কারণ সেটা সেটা অলরেডি প্রিএম্বল হয়ে গেছে, বুঝছো? ওকে, সো এখন কথা হচ্ছে যে আচ্ছা, এখন কথা হচ্ছে যদি তোমার আমার যে টাইমারটা থাকবে সেই টাইমারের ক্ষেত্রে এখানে দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে যদি আমার বার্স্ট টাইম যদি তোমার যে টাইম কোয়ান্টাম আছে সেই টাইম কোয়ান্টাম হচ্ছে লেস দেন হয়, তাহলে কি হবে? সে যদি লেস দেন হয় তাহলে তো খুবই সোজা। লেস দেন যদি হয় তাহলে তো সে তার পুরা বার্স্ট টাইম বা পুরা টাইমটা সে এক্সিকিউট করবে। এক্সিকিউট করে হচ্ছে যে সে সিপিইউটাকে ভলেন্টিয়ারলি রিলিজ করে দিবে, বুঝছো? সিপিইউ কে ভলেন্টিয়ারলি রিলিজ করে দিবে, বুঝছো? এবং সিপিইউ শিডিউলার ওই টাইম থেকে নতুন যে প্রসেস সেটাকে সে বা নেক্সট প্রসেসটাকে রেডি কিউতে যে নেক্সট প্রসেসটা থাকবে সেই প্রসেসটাকে সে অ্যাডমিট করবে আর কি, ঠিক আছে? বা সেই প্রসেসটা সিপিইউটাকে অ্যাডমিট করবে। আর যদি তোমার সিপিইউর বার্স্ট টাইম যদি তোমার গ্রেটার দেন বা লঙ্গার দেন টাইম কোয়ান্টাম হয় তাহলে কি হবে? তাইলে হচ্ছে যে ওই পার্টিকুলার টাইম কোয়ান্টাম পর্যন্ত তোমার সিপিইউটা ইউটিলাইজ করবে, সরি প্রসেসটা সিপিইউটাকে ইউটিলাইজ করবে। দেন হচ্ছে যে একটা কনটেক্সট সুইচিং হবে। কনটেক্সট সুইচিং মানে ওই যে যেটা বুঝাইলাম যে প্রিএম্বল হবে আর কি, প্রিএমটিভ হবে, এবং সেই সিপিইউটা তোমার এই রেডি কিউ এর টেলে গিয়ে অ্যাসাইন করবে, বুঝতে পারছো? এবং তোমার সিপিইউ শিডিউলার হচ্ছে নেক্সট যে প্রসেসটা সেই প্রসেসটাকে সে এক্সিকিউট করবে, বুঝছো সবাই? ওকে, দেখো আমি আবার বলি যে এখানে যেহেতু আমরা টাইম কোয়ান্টাম ইউজ করতেছি বা একটা পার্টিকুলার ইউনিট টাইম ইউজ করতেছি, সো এখানে দুই ধরনের কেস হইতে পারে। এক ধরনের কেস হচ্ছে যে যদি আমার সিপিইউর বার্স্ট টাইমটা যদি টাইম কোয়ান্টামের চেয়ে লেস দেন হয়, তো সিপিইউ বার্স্ট টাইম কোয়ান্টামের চেয়ে লেস দেন মানে কি? আমি তো আমার সিপিইউটা তো মানে আমার প্রসেসটা তো ওই টাইম কোয়ান্টাম পর্যন্ত রান করবে, তাই না? আমার প্রসেসটা টাইম কোয়ান্টাম যে 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 টাইমটা আছে, যে ইউনিট অফ টাইম আছে, যে টার্গেট ইউনিট অফ টাইম আছে সেটা পর্যন্ত তো রান করবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমার বাস টাইমে যদি এটার চেয়ে স্মলার হয় বা লেস দেন হয় তাইলে কি হবে? তাইলে তো খুবই সোজা, তাইলে ওই প্রসেসটা পুরোপুরি তার বাস টাইম পর্যন্ত এক্সিকিউট করবে, বুঝছো? পুরোপুরি তার বাস টাইম পর্যন্ত এক্সিকিউট করবে এবং সে উইলিংলি সিপিইউটাকে সে রিলিজ করে দিবে। দেন হচ্ছে সিপিইউ শিডিউলার রেডি কিউ এর মধ্যে যে নেক্সট প্রসেসটা আছে সেটাকে সে সিপিইউ কে অ্যাডমিট করবে, সেটা দিয়ে সিপিইউ কে অ্যাডমিট করবে। এখন কথা হচ্ছে যদি, তাহলে এখন যদি বাস টাইমটা আমার টাইম কোয়ান্টামের চেয়ে গ্রেটার দেন হয় তাহলে কি হবে? গ্রেটার দেন হলে তো খুবই সোজা। গ্রেটার দেন হলে ওই টাইম কোয়ান্টাম পর্যন্ত তোমার সিপিইউটা তোমার প্রসেসটা রান করবে, ঠিক আছে?
এবং বাকি যে ডিউ টাইমটা থাকবে সে ডিউ টাইমটা নিয়ে সে কিন্তু প্রিএমটিভ হয়ে যাবে। প্রিএমটিভ হয়ে গিয়ে কই যাবে? প্রিএমটিভ হয়ে গিয়ে সে রেডি কিউ এর টেলে চলে যাবে, বুঝছো? এবং সিপিইউ শিডিউলার হচ্ছে নেক্সট প্রসেসকে সে রান করবে, বুঝছো? তোমরা সবাই দেখতেছো? জি স্যার। ওকে, সো শেষ এখন হচ্ছে, আচ্ছা তাহলে এই টাইম রাউন্ড রবিং এর তাহলে চ্যালেঞ্জটা কি? রাউন্ড রবিং শিডিউলিং এর চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে আমার টাইম কোয়ান্টামটাকে এমন ভাবে চয়েস করতে হবে যেন সেটা এটা একটা ব্যালেন্স টাইম কোয়ান্টাম হয়। তো যদি ব্যালেন্স না হয় তাহলে কি হবে? যদি আমি বেশি টাইম কোয়ান্টাম, লং টাইম কোয়ান্টাম আমি যদি সেট করি তাহলে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হইতে পারে? কোনো আইডিয়া আছে তোমাদের? যদি আমি ধরো আমার এখানে প্রসেস ওয়ান এর বার্স্ট টাইম হচ্ছে ধরো 1 মিলি সেকেন্ড, প্রসেস টু এর বার্স্ট টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড, প্রসেস থ্রি এর বার্স্ট টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড। হ্যাঁ, এখন আমি যদি আমার টাইম কোয়ান্টাম যেটা এটা যদি সেট করি 50 মিলি সেকেন্ড তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? ওকে, তো এখন দেখো আমার এই প্রসেস গুলা বাস টাইম কিন্তু খুবই কম। তো এখন কথা হচ্ছে আমার বাস টাইম যদি কম হয়, ঠিক আছে, আর যদি আমার প্রসেস গুলা যদি অনেক বেশি, মানে আমার টাইম কোয়ান্টাম যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমার কি হয়? তাহলে এটা কি ব্যালেন্স হলো? এটা তো ব্যালেন্স হইলো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার সবগুলা প্রসেসই কিন্তু এই টাইমের আগে কিন্তু আমার সবগুলা প্রসেস কিন্তু শেষ হয়ে যেতেছে। সো এটা কিন্তু হইলে তোমার অ্যালগোরিদমের কিন্তু আসলে এই 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 যে একটা ইমব্যালেন্স সেটা কিন্তু আসলে রিলাই করে না। কারণ এই টাইমের আগেই কিন্তু আমার সবগুলা প্রসেসের এক্সিকিউশন কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? আবার যদি তোমার যদি এরকম হয় যে তোমার টাইম কোয়ান্টাম যদি বেশি ছোট দিয়ে দাও তাহলে কি হবে? বেশি ছোট দিয়ে দিলে কিন্তু তখন আবার সুইচিংটা বেশি হবে। যেমন ধরো এখানে আছে 10, এখানে আছে 20, এখানে আছে 30। তো এখন তুমি টাইম কোয়ান্টাম দিলে হচ্ছে 2 মিলি সেকেন্ড, তাহলে কি হবে? তাহলে বারবার সুইচিং করবে। যেমন P1 টু মিলিসেকেন্ড পর্যন্ত ইউটিলাইজ করবে, আবার হচ্ছে P2 2 মিলিসেকেন্ড পর্যন্ত ইউটিলাইজ করবে, আবার P3 ইউটিলাইজ করবে, আবার P1 ইউটিলাইজ। তো এইভাবে হচ্ছে বারবার সুইচিং করবে। সো বারবার সুইচিং করলে কিন্তু আবার তোমার এই অ্যালগোরিদমের যে এস্টিমেশন টাইম সেটা কিন্তু সেটাতে কিন্তু আবার খুব একটা এফেক্ট পড়তে পারে। সো রাউন্ড রবিন শিডিউলিং এ আমাকে দেখতে হবে যে টাইম কোয়ান্টামটা আমার ব্যালেন্স হয় কিনা। তাই বুঝছো? তো আমার টাইম কোয়ান্টামটা এমন ভাবে করতে হবে যেন এটা একটা ব্যালেন্স টাইম কোয়ান্টাম হয়, বুঝছো সবাই? জি স্যার। ওকে, সো শেষ রাউন্ড রবিন। এখন আমরা জাস্ট কিছু অ্যালগরিদম ইউটিলাইজেশন দেখবো। প্রবলেম ওয়ান, যেমন ধরো আমাদের এখানে তোমার রাউন্ড রবিন কিন্তু সবসময় প্রিএমটিভ নেচার ফলো করে, ঠিক আছে। এটা কিন্তু নন প্রিএমটিভ না, ঠিক আছে। সো আচ্ছা, আমাদের কাছে তিনটা প্রসেস আছে, আমরা ধরছি যে এইটার সবগুলো হচ্ছে জিরো জিরো টাইমের মধ্যে সে হচ্ছে অ্যাসাইন করছে, সবগুলো হচ্ছে জিরো টাইমের মধ্যে অ্যাসাইন করছে, ঠিক আছে। তো আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম এবং হচ্ছে ওয়েটিং টাইম বের করতে হবে প্রতিটা ইয়ের জন্য, প্রসেসের জন্য। আমার এখানে টাইম কোয়ান্টাম হচ্ছে 4 মিলিসেকেন্ড, বুঝছো? তাহলে আমি এটা কিভাবে এক্সিকিউট করতে পারি? সো যেহেতু এখানে সবগুলা প্রসেসই হচ্ছে এখানে 0 মিলিসেকেন্ড টাইমে সে আসছে, সো এখানে কি হবে? সবার আগে কে অ্যাসাইন করবে? সবার আগে হচ্ছে P1 অ্যাসাইন করবে, ঠিক আছে। সো P1 অ্যাসাইন করবে 0 মিলিসেকেন্ড টাইমে, হচ্ছে যে P1 অ্যাসাইন করবে, ঠিক আছে। বুঝছো সবাই? আচ্ছা, তোমার রেডি কিউতে কি আছে? তোমার রেডি কিউতে আছে তখন আচ্ছা, তোমার রেডি কিউতে আছে হচ্ছে P1, ঠিক আছে। P1 রেডি কিউতে আছে, ওকে। ওকে, দেখো এটা হচ্ছে তোমার রেডি কিউ, ঠিক আছে। রেডি কিউতে আছে, এটা হচ্ছে তোমার টাইম, ওকে। সো P1 রেডি কিউতে আছে। তো P1 যদি রেডি কিউতে থাকে তো 0 মিলিসেকেন্ড টাইমে P1 কি করবে? সিপিইউ কে অ্যাসাইন করবে। আর আমরা জানি যে কোনো একটা প্রসেস রেডি কিউতে থাকে মানে কি
সেই প্রসেসটা হচ্ছে একদম রেডি সিপিইউ কে অ্যাডমিট করার জন্য। সো যখনই সে সিপিইউটাকে অ্যাডমিট করে ফেলবে তখনই কিন্তু এই প্রসেসটা রেডি কিউ থেকে ডিলিট হয়ে যাবে, বুঝছো, বা পপ হয়ে যাবে। সো P1 সিপিইউ কে অ্যাডমিট করা শুরু করছে 0th মিলিসেকেন্ড অফ টাইমে। ওকে, ওকে, বুঝছো সবাই এটা? এবং সে রেডি কিউ থেকে ডিলিট হয়ে গেছে, বুঝছো সবাই? ওকে, সো ফার্স্ট মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? ফার্স্ট মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? ফার্স্ট মিলিসেকেন্ড টাইমে কিন্তু এখানে যেহেতু সবগুলো 0th মিলিসেকেন্ড টাইমে অ্যাসাইন করছে, তার মানে কি? তার মানে একটা প্রসেস ইউটিলাইজেশন শেষ করার পরে আরেকটা প্রসেস ইউটিলাইজেশন শুরু করবে, সিপিইউ কে ইউটিলাইজেশন শুরু করবে, বুঝছো? তার মানে এখানে আমি ধরতে পারি যে P2 এবং হচ্ছে P3 এরা সবগুলোই হচ্ছে রেডি কিউতে আছে। সো P1 কিন্তু তার ইউটিলাইজেশন করে ফেলছে, তার ইউটিলাইজেশন কিন্তু শুরু করছে, তার মানে P1 কিন্তু রেডি কিউতে এখন আর নাই। সো ফার্স্ট মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? ফার্স্ট মিলিসেকেন্ড অফ টাইমে কিন্তু P1 তার এক্সিকিউশন করতে থাকবে। ওকে, সেকেন্ড মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? সেকেন্ড অফ টাইমে কিন্তু P1 তার এক্সিকিউশন করবে। ওকে, থার্ড মিলিসেকেন্ড অফ টাইমেও তার এক্সিকিউশন করবে। এইবার আসো ফোর্থ মিলিসেকেন্ড অফ টাইম। সো ফোর্থ মিলিসেকেন্ড অফ টাইমে কিন্তু একটা অ্যালার্ম বাজবে। অ্যালার্ম কেন কি বাজবে? কারণ আমার টার্ন অ্যারাউন্ড টাইম, সরি, আমার টাইম কোয়ান্টাম হচ্ছে 4 মিলিসেকেন্ড, আর আমি কিন্তু এখন 4 মিলিসেকেন্ডে দাঁড়ায় আছে। তার মানে একটা অ্যালার্ম বাজবে। অ্যালার্ম বাজবে মানে কি বুঝাবে? P1 তুমি অনেকক্ষণ এক্সিকিউট করছো, এবার তুমি একটু স্টপ করো। স্টপ করে আমি এখন সেকেন্ড প্রসেসকে আমি ইউটিলাইজ করাবো, সো তুমি একটু স্টপ করো। তার মানে P1 টা প্রিএমপ্টিভ হয়ে যাবে। তার মানে P1 এর প্রসেসিং টাইম কত হবে তখন? 0 to 4 মানে হচ্ছে 4 মিলিসেকেন্ড। তাহলে তার রিমেইনিং বার্স্ট টাইম কত আসবে? 24 - 4 = 20। তার মানে এখন P1 টা কি হয়ে যাবে? প্রিএম্বল হয়ে যাবে। প্রিএম্বল হয়ে রেডি কিউ এর টেইলে আইসা অ্যাসাইন করবে। এই বুঝছো এটা? বুঝছো? এবং সাইমultaneously P2 কিন্তু তার এক্সিকিউশন শুরু করে দিবে। সো P2 কিন্তু এখানে সিপিইউ কে অ্যাডমিট করে ফেলবে। তার মানে রেডি কিউতে থাকবে P3 এবং P1। এটা বুঝছো সবাই? ওকে, বুঝলে বুঝো, না বুঝলে না। কেউ কোনো কথা বলে না, সবাই কি ঘুমায় গেছো রোজা রেখা? সবাই ভিডিওর জন্য ওয়েট করতেছো? আচ্ছা ঠিক তার আছে। নাম ধরে না রাখলে কেউ রেসপন্স করে না স্যার। তো এখন নাম ধরে ডাকা কি সম্ভব? প্রতিবার এখানে যাও আবার নাম ধরে ডাকো, এটা কি সম্ভব? এনিওয়ে, আচ্ছা, দেখো এখন কথা হচ্ছে যে তোমার P2 টা সাইমultaneously যখন আমি P1 প্রিএম্বল হয়ে যাবে, সাইমultaneously কিন্তু P2 টা তখন সিপিইউ টাকে অ্যাডমিট করে ফেলবে, P2 প্রসেসটা। তো P2 কিন্তু কত টাইম থেকে শুরু করলো? সে 4th মিলিসেকেন্ড অফ টাইম থেকে সে ইউটিলাইজেশন শুরু করলো, ঠিক আছে? ওকে, তো এবার হচ্ছে 5th মিলিসেকেন্ড অফ টাইম। সো 5th মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? 5th মিলিসেকেন্ড অফ টাইমে কিন্তু P2 এক্সিকিউশন করবে। আমাকে একটু মনে রাখতে হবে যে বাস টাইমটা কত আছে, বুঝছো? তার মানে P2 এর বাস টাইম কিন্তু 3 মিলিসেকেন্ড, আর আমার টাইম কোয়ান্টাম হচ্ছে 4 মিলিসেকেন্ড। তার মানে এটা কিন্তু সেকেন্ড টাইম কোয়ান্টাম বা সেকেন্ড অ্যালার্ম বাজার আগেই কিন্তু P2 তার এক্সিকিউশন শেষ করে ফেলবে। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে বা এটা একটু নোটিস করতে হবে, বুঝছো? ওকে, 5th মিলিসেকেন্ড অফ টাইমে সো P2 এক্সিকিউশন করবে। তো P2 এর কিন্তু 1 মিলিসেকেন্ড অফ টাইম কিন্তু এক্সিকিউশন হয়ে গেছে। আচ্ছা, 6 মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? 6 মিলিসেকেন্ড অফ টাইমে কিন্তু P2 এক্সিকিউট করবে। তাহলে P2 এর এক্সিকিউশন কত আসতেছে? 4 + 2 = 6, মানে সে কিন্তু 2 মিলিসেকেন্ড টাইম কিন্তু এক্সিকিউট করে ফেলছে। আচ্ছা, আর আমার সেকেন্ড অ্যালার্ম বাজবে কততে? 8 মিলিসেকেন্ড অফ টাইমে সেকেন্ড অ্যালার্ম বাজার কথা, কারণ 4th মিলিসেকেন্ড অফ টাইমে একটা অ্যালার্ম বাজছে, সেকেন্ড অ্যালার্ম বাজবে কত? 4 + 4 = 8 মিলিসেকেন্ড অফ টাইমে। সো 7 মিলিসেকেন্ড অফ টাইমে কি হবে? দেখো 7 মিলিসেকেন্ড অফ টাইমে P2 কিন্তু তার এক্সিকিউশন শেষ করে ফেলবে। শেষ করে সে উইলিংলি কিন্তু সিপিইউটাকে রিলিজ করে দিবে, বুঝছো? তার মানে P2 এর এক্সিকিউশন শেষ। দেখো তাহলে P2 এর টোটাল এক্সিকিউশন কত আসবে? 4 + 3 = 7 মিলিসেকেন্ড। তার মানে এখন আর কি হবে? তার মানে এখন এই 4 মিলিসেকেন্ড অফ টাইমটাও কিন্তু রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাবে বলতে আমি এটাই বুঝাচ্ছি, সেকেন্ড অ্যালার্ম টাইমটাও কিন্তু রিসেট হয়ে যাবে। আমাদের সেকেন্ড অ্যালার্ম টাইম বাজার কথা কততে বাজার কথা ছিল? 4 + 4 = 8 মিলিসেকেন্ড অফ টাইমে বাজার কথা ছিল, কিন্তু যেহেতু আমার একটা প্রসেস টাইম কোয়ান্টামের আগেই সে ইউটিলাইজেশন শেষ করে ফেলতেছে, তার মানে ওই অ্যালার্ম বাজার টাইমটাও কিন্তু আমার রিসেট হয়ে যাবে। সেটা কিন্তু আবার 7 থেকে শুরু হবে। হ্যাঁ, বুঝছো? বুঝছো? জি স্যার। ওকে, ওকে, ওকে।
ওকে, তো এইবার কথা হচ্ছে 7 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P2 তার এক্সিকিউশন শেষ করে ফেললো, সাইমালটেনিয়াসলি এই কিউ থেকে P3 অ্যাসাইন করলো, P3 কিন্তু অ্যাসাইন করলো, বুঝছো? ওকে, সো P3 কতক্ষণ পর্যন্ত অ্যাসাইন করবে? 3 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। আমি আমি আবার বলতেছি, মনে রাখো কিন্তু সেকেন্ড অ্যালার্ম বাজার টাইমও কিন্তু আমার রিসেট হয়ে গেছে। সেকেন্ড অ্যালার্ম বাজার টাইম, সেকেন্ড অ্যালার্ম বাজার কথা ছিল কত টাইমে? 4 + 4 = 8 মিলি সেকেন্ড অফ টাইমে, কিন্তু এখন সেটা রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে গেছে কেন? কারণ P2 উইলিংলি, মানে P2 কিন্তু ওই টাইম, তোমার কোয়ান্টাম টাইমের আগে কিন্তু তার এক্সিকিউশন শেষ করে দিয়েছে এবং উইলিংলি কিন্তু সিপিইউটাকে রিলিজ করে দিয়েছে, বুঝছো? তার মানে ওই টাইমটাও কিন্তু রিসেট হয়ে গেছে। তার মানে নতুন টাইম আসবে, নতুন প্রসেসের জন্য নতুন টাইম আসবে, 7 থেকে শুরু হবে। যদি 7 থেকে শুরু হয় তাহলে নেক্সট অ্যালার্ম বাজার টাইম হবে কত, বলতে পারবা? যদি নতুন করে 7 থেকে শুরু হয় তাহলে নেক্সট অ্যালার্ম বাজবে কততম সময়ে? 11। 11, এক্স্যাক্টলি 11 মিলি সেকেন্ডে বাজবে। ওকে, এবার দেখো P3 কিন্তু অ্যাসাইন করলো, ঠিক আছে? তো P3 অ্যাসাইন করবে, ওকে, তো 7 মিলি সেকেন্ড অফ টাইমে P3 অ্যাসাইন করলো। 8 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? P3 তার এক্সিকিউশন করবে, কারণ আমরা জানি যে তার বার্স্ট টাইম কোয়ান্টাম টাইমের চেয়ে ছোট। ওকে, তাহলে এটা কতক্ষণ টাইম পর্যন্ত এক্সিকিউট করবে? 7 + 3 = 10 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। সো 9 মিলি সেকেন্ড অফ টাইমে তোমার P3 ইউটিলাইজ করবে, এবং 10 মিলি সেকেন্ড অফ টাইমে যখন যাবে তখন কিন্তু P3 তার ইউটিলাইজেশন শেষ করে দিবে, ঠিক আছে? তো P3 যদি তার ইউটিলাইজেশন শেষ করে দেয়, তার মানে ওই 10 মিলি সেকেন্ড অফ টাইমে P1 অ্যাসাইন করবে, কিউ এর মধ্যে যেটা রয়ে গেছিল P1, সেই P1 টা অ্যাসাইন করবে। এখন এখন কথা হচ্ছে, বুঝছো তো? P3 এর কাজ শেষ। তাইলে এখন কথা হচ্ছে যে নতুন করে, যেহেতু এটা কাজ শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে কিন্তু ওই অ্যালার্ম টাইমটা আবার রিসেট হয়ে যাবে। তাহলে নতুন অ্যালার্ম টাইম বাজবে কততে? 10 + 4 = 14 মিলি সেকেন্ড অফ টাইমে আবার নতুন অ্যালার্ম বাজবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে P1 কি পুরাটা এক্সিকিউট হবে? পুরা বাস টাইম এক্সিকিউট হবে? 20 মিলি সেকেন্ড অফ টাইম এক্সিকিউট হয়ে যাবে? না, P1 কিন্তু 20 মিলি সেকেন্ড অফ টাইম কিন্তু ডিরেক্টলি এক্সিকিউট হবে না, সে কিন্তু এই টাইম দিয়েই, মানে 4 সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড করে 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 কিন্তু এইভাবে এক্সিকিউট হইতে থাকবে, বুঝছো সবাই? এখন বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা বুঝতে? যদি এটা না বুঝো তাহলে কিন্তু আমরা সেকেন্ড এক্সাম্পলটা বুঝাইতে পারবো না, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখানে বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, সো এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কিভাবে হিসাব করব এটা আমরা অলরেডি জানি। প্রতিটা প্রসেসের কমপ্লিশন টাইম মাইনাস হচ্ছে তার অ্যারাইভাল টাইম। সো আমরা যদি P1 এর কথা বলি, সো P1 এর কমপ্লিশন টাইম কত? P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 30 মাইনাস হচ্ছে তার অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম হচ্ছে কত? 0 না? প্রতিটারই তো মনে হয় 0। তো এইভাবে যদি আমি হিসাব করি তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে, বুঝছো? তো ওয়েটিং টাইম কিভাবে বের করে? ওয়েটিং টাইম বের করার দুইটা ফর্মুলা আছে এখানে। একটা ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, আর একটা ফর্মুলা হচ্ছে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটাকে বাদ দিয়ে, মানে টার্ন অ্যারাউন্ড টাইমটাকে অ্যাভয়েড করে আমরা আরেকটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে যে লাস্ট স্টার্ট টাইম মাইনাস লাস্ট স্টার্ট টাইম। মানে কি? মানে হচ্ছে যে সে লাস্ট কততম সেকেন্ডে বা কততম সময়ে সে শুরু হয়েছিল, মানে স্টার্ট করছিল তার প্রসেসিং। তো লাস্ট স্টার্ট টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম মাইনাস প্রিএমশন ইনটু টাইম কোয়ান্টাম, ঠিক আছে? তো এখন আমি P1 এর ক্ষেত্রে বার্স্ট টাইম, ওয়েটিং টাইম যদি বের করি, সো P1 এর লাস্ট স্টার্ট টাইম কত ছিল? P1 লাস্ট স্টার্ট টাইম ছিল 26, মানে P1 লাস্ট 26 মিলি সেকেন্ড টাইমে সে তার প্রসেস শুরু করছিল। ওকে, স্টার্ট টাইম মাইনাস হচ্ছে তার অ্যারাইভাল টাইম তো হলো অলওয়েজ 0, কারণ আমি এখানে বলেই দিছি অ্যারাইভাল টাইম হচ্ছে 0। ওকে, মাইনাস হবে প্রিএমশন মানে কি? সে কয়বার ইন্টারাপ্ট হয়েছে বা কয়বার সুইচিং করছে। সো কয়বার সুইচিং করছে P1? দেখো তো কয়বার সুইচিং করছে সে, বা কয়বার ইন্টারাপ্ট হয়েছে? কমন সেন্স কি বলে? এই কয়বার ইন্টারাপ্ট হয়েছে? গান চার্টেই তো আছে, দেখো তো। 6 বার। হ্যাঁ, এই তো বলে ফেলছে।
ওকে, আসলে 6 বার না, সে ইন্টারাপ্ট হয়েছে। দেখো যখন সে 20 মিলি সেকেন্ড অফ টাইমে যখন সে শুরু করছে, 30 তে যখন শেষ হয়েছে, এইটাতে কিন্তু সে কোনো ধরনের ইন্টারাপশন হয় নাই। তাহলে এখানে কয়বার আসবে? 1 2 3 4 5, 5 বার। তার মানে 5 ইনটু টাইম কোয়ান্টাম কত? টাইম কোয়ান্টাম হচ্ছে 4 মিলি সেকেন্ড। তাই বুঝছো? এইখানে মানে লাস্ট স্টার্ট টাইম যখন তার ছিল, সেখানে কিন্তু সে কোনো ধরনের ইন্টারাপশন হয় নাই বা প্রিএমশন হয় নাই। সে এখানে তার ইউটিলাইজেশনই শেষ করে দিছে। সো এটা হবে 5 বার, 1 2 3 4 5। বুঝছো? তো এটা তো তোমরা বের করতে পারবা নাকি? এখন বলো যে এটাতে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, প্রবলেম 1 এ কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। ওকে, না থাকলে তো নাই। ওকে, দেখো এখন এই যে এক্সাম্পলটা দেখবো, এটা কিন্তু একটু কঠিন এক্সাম্পল, বুঝছো? তো এটা একটু এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এটা কিন্তু অ্যারাইভাল টাইম আবার দেওয়া আছে, বুঝছো? বাস টাইম, প্রতিটা প্রসেসের অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে, এবং আমার কোয়ান্টাম টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড। ঠিক আছে, আমাকে অ্যাভারেজ ওয়েটিং টাইম এন্ড হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। এই দেখতেছো? ওকে, দেখো এখানে আমার টাইম কোয়ান্টাম হচ্ছে 2 মিলি সেকেন্ড। আমার এখানে অ্যারাইভাল টাইম দেওয়া আছে প্রতিটা প্রসেসের জন্য। P1 এর হচ্ছে 0, বাস টাইম হচ্ছে 5, P2 এর হচ্ছে 1 3। আচ্ছা, এগুলো তো দেওয়া আছে। ওকে, আচ্ছা আমার এখানে বের করতে হবে যে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম কি হবে, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা দেখো, হ্যালো। আচ্ছা তাহলে এটার গান চার্টটা কিরকম হবে? আহ এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার টাইম, ঠিক আছে? আচ্ছা, আরে এটা তো, আচ্ছা এটা হচ্ছে আমার গান চার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার গান চার্ট। আর আমি এখন কিউটা কোন জায়গায় দিব? আচ্ছা, এটা ধরো হচ্ছে আমার কিউ, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে রেডি কিউ। রেডি কিউতে কে থাকবে? যেহেতু পি 0তম সেকেন্ডে, 0তম মিলি সেকেন্ডে যেহেতু
আর কোনো প্রসেস অ্যারাইভাল হয় নাই, একমাত্র শুধুমাত্র P1 অ্যারাইভ করছে, তার মানে P1টা আমার রেডি কিউ এর মধ্যে থাকবে, ঠিক আছে। এবং P1 যখনই হচ্ছে সিপিইউ কে অ্যাসাইন করবে তখনই হচ্ছে P1টা রেডি কিউ থেকে ইরেজ হয়ে যাবে, তার মানে 0তম মিলি সেকেন্ড সময়ে P1 আমার কি করছে, সিপিইউটাকে অ্যাসাইন করছে, বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে যে ফার্স্ট মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে। তো ফার্স্ট মিলি সেকেন্ড অফ টাইমে আমি দেখব, আমার এখানে কিছু জিনিস দেখতে হবে, বুঝছো? যেটা দেখতে হবে যে আমার এখানে তোমার তোমার রেডি কিউতে কোনো প্রসেস আছে কিনা, তারপরে হচ্ছে যে তার আমার কোয়ান্টাম টাইমটা কত, ঠিক আছে। তারপরে দেখতে হবে যে আমার ওই টাইমে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা, পাশাপাশি আগের যে প্রসেসটা যেটা রানিং অবস্থায় আছে সেটার বাস টাইমটা কত। এই জিনিসগুলো আমাকে সাইমultaneously একসাথে হিসাব করতে হবে। তাহলে দেখো 1 মিলি সেকেন্ড অফ টাইমে আমার কোনো প্রসেস রান করছে কিনা। হ্যাঁ, 1 মিলি সেকেন্ড টাইমে কিন্তু আমার প্রসেস রান করছে, সেটা হচ্ছে P2। তাহলে P2টা কোন জায়গায় থাকবে, P2 কিন্তু ইমিডিয়েটলি রেডি কিউতে থাকবে এবং রেডি কিউ এর হেড এর মধ্যে কিন্তু থাকবে, বুঝছো? সো P2টা কিন্তু রেডি টু এর মধ্যে আছে। ওকে, বুঝছো? বুঝছো সবাই এই পর্যন্ত? ওকে, তো P2টা কিন্তু এই 1 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P2টা রেডি কিউ এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? সেকেন্ড মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। কিসের অ্যালার্ম বাজবে? কারণ আমার টাইম, আমার যে টাইম কোয়ান্টামটা আছে সেটা আর এই টাইম কিন্তু তখন ম্যাচ করবে এবং একটা অ্যালার্ম বেজে উঠবে। অ্যালার্ম বেজে উঠবে এবং P1 কে বলবে যে ভাই তুমি এবার স্টপ করো, আমি এখন আমার কিউতে যে নেক্সট প্রসেসটা আছে সেই প্রসেসটাকে কিন্তু সেই প্রসেসটা আমি অ্যাসাইন করব, বুঝছো? বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, তাহলে তাইলে এখন P1 এর জন্য কি হবে, P1 তাহলে কতটুকু টাইম পর্যন্ত এক্সিকিউট হবে, 2 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত। সো P1 যদি আচ্ছা এখানে তিনটা কাজ একসাথে হবে। একটা হচ্ছে যে এই যে P1 তার এক্সিকিউশন স্টপ করে দিবে, মানে প্রিএমটিভ হয়ে যাবে, প্রিএমটিভ হয়ে হচ্ছে যে ওই রেডি কিউ এর টেলের মধ্যে গিয়ে ঢুকবে এবং আমি দেখবো যে 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমার কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমার একটা প্রসেস অ্যারাইভ করছে যেটাকে আমি এই কিউ এর মধ্যে অ্যাসাইন করব এবং এই প্রসেসের পরে হচ্ছে P1 যেটা আমার টেলে থাকার কথা সেটাকে আমি অ্যাসাইন করব। এই 2 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু তিনটা কাজ একসাথে হবে, বুঝছো? প্রথম কাজ হচ্ছে যে এই 2 মিলি সেকেন্ড অফ টাইমে হচ্ছে একটা অ্যালার্ম বেজে উঠবে এই 2 মিলি সেকেন্ড অফ টাইমে, কারণ হচ্ছে যে আমার কোয়ান্টাম টাইমটা তখন হচ্ছে যে ম্যাচ করে ফেলবে, ঠিক আছে। তো এই 2 মিলি সেকেন্ড অফ টাইমে যদি আমার কোয়ান্টাম টাইমটা ম্যাচ করে ফেলে তার মানে P1 তার এক্সিকিউশন শেষ করে ফেলবে। শেষ করে মানে প্রিএমটিভ হবে আর কি, প্রিএমশন হবে। সো প্রিএমশন হয়ে সে কিন্তু ওই টেলের মধ্যে অ্যাসাইন করবে, রেডি কিউ এর টেলের মধ্যে অ্যাসাইন করবে। সাইমultaneously 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমি দেখবো যে আমার কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, অ্যারাইভ করছে, সেটাও কিন্তু আমার রেডি কিউ এর মধ্যে থাকবে, বুঝছো? সেই P3টা কিন্তু আমার রেডি কিউ এর মধ্যে থাকবে, বুঝছো? এবং এই 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমার নেক্সট যে প্রসেসটা কিউতে আছে সেটাকে আমি ইউটিলাইজ করাবো, তার মানে P2। সো আমি P2টাকে আমি এখানে অ্যাসাইন করাবো, বুঝছো? বুঝছো সবাই? তাহলে P1 এর ইয়ে কত ছিল, বার্স্ট টাইম কত হবে এখন? 5 - 2 = হবে 3। সবাইকে বুঝতেছো নাকি আমি স্টপ করে দিব, আগামীকালকে বুঝাবো? তোমরা কি বলো? এটা একটু জটিল আছে, তোমরা রেসপন্স না করলে আগানো যাবে না। সবাইকে বুঝছো? বুঝতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখো P1 এর তাইলে টোটাল রিমেনিং বাস টাইম কত? রিমেনিং বাস টাইম হচ্ছে 5 - 3 = হচ্ছে 2, ঠিক আছে। ওকে, তাহলে 2 মিলি সেকেন্ড অফ টাইমে তো আমি সব করে ফেলছি। দেখো 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমার P1টা প্রিএমশনে গিয়েছে এবং রেডি কিউতে সে একদম লাস্টে অ্যাসাইন করছে। তারপরে 2 মিলি সেকেন্ড অফ টাইমে হচ্ছে তোমার নেক্সট কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, P3 অ্যারাইভ করছে, সেটাও আমরা Q3 তে অ্যাসাইন করছি, এই রেডি কিউ এর মধ্যে অ্যাসাইন করছি। এবং 2 মিলি সেকেন্ড অফ টাইমে যেহেতু P1 তোমার যেহেতু প্রিএমশন হয়ে গেছে, তাহলে নেক্সট যে প্রসেসটা সেটা অ্যাসাইন করে, নেক্সট প্রসেস কি ছিল? P2। সো P2টা এখানে অ্যাসাইন করছে, ঠিক আছে। ওকে, সো P2 অ্যাসাইন করছে আছে। এবার আসলে যে থার্ড মিলি সেকেন্ড অফ টাইম। তো থার্ড মিলি সেকেন্ড অফ টাইমে আমি দেখবো
যে আমার এই প্রসেসের বাস টাইমটা শেষ হয়ে গেছে কিনা। তো P3 এর বাস টাইম হচ্ছে 3, তাহলে এটা শেষ হওয়ার জন্য আপ টু তার 6 মিলি সেকেন্ড অফ টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, তার মানে এটা বাস টাইম শেষ হয় নাই। সো আমি দেখবো যে 3rd মিলি সেকেন্ড অফ টাইমে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। 3rd মিলি, হ্যাঁ প্রসেস অ্যারাইভ করছে, সেটা হচ্ছে P4। তার মানে 3rd মিলি সেকেন্ড অফ টাইমে 3rd মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আমার P4 এখানে অ্যাসাইন করা লাগবে, সেটা অবশ্যই P1 এর পরে। বুঝছো? বুঝছো? ওকে জি স্যার। ওকে, তারপরে যে 4th মিলি সেকেন্ড অফ টাইম, সো 4th মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আবার অ্যালার্ম বাজবে। কেন? কারণ আমার টাইম কোয়ান্টাম হচ্ছে 2 মিলি সেকেন্ড, সো 2 + 2 = 4। সো 4 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আবার আমার অ্যালার্ম বাজবে। সো অ্যালার্ম যদি বাজে, ওই যে অ্যালার্ম বাজলে কিন্তু তিনটা কাজ একসাথে করতে হবে। একটা হচ্ছে P2 টাকে প্রিএম্বল করে দিতে হবে। সো P2 টাকে যদি প্রিএম্বল করে দেই, তার মানে P2 তখন আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা P2 টাকে আমার প্রিএম্বল করে দিতে হবে, বুঝছো? সো P2 টাকে যদি আমি প্রিএম্বল করে দেই, তার মানে P2 টা কিন্তু এই রেডি কিউ এর লাস্টে অ্যাসাইন করবে বা টেলে অ্যাসাইন করবে, ঠিক আছে? পাশাপাশি আমাকে দেখতে হবে যে 4th মিলি সেকেন্ড অফ টাইমে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, 4th মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু কোনো প্রসেস আমার অ্যারাইভ করছে, সেটা হচ্ছে P5। সো এই P5 কে আমি কিউ এর মধ্যে ঢুকাবো, এবং এটার পরে হচ্ছে আমি যেটা প্রিএম্বল হয়ে আসবে সেটাকে আমি ঢুকাবো। সো এখানে প্রিএম্বল হয়ে কি আসতেছে? P2 আসতেছে, বুঝছো? সো P2 টাকে আমি অ্যাসাইন করতেছি একদম রেডি কিউ এর লাস্টে, ঠিক আছে? তাহলে আমার P2 যেহেতু প্রিএমশন করে দিয়েছে, তাহলে তার টোটাল এক্সিকিউশন টাইম কত? টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড। তার মানে 2 + 2 = এখানে হবে 4, আর এখানে হবে আমার তার রিমেইনিং বাস টাইম হচ্ছে কত? রিমেইনিং বাস টাইম হচ্ছে এখানে 1, 3 - 2 = 1, বুঝছো? তাইলে আমার এখন নতুন প্রসেস কি হবে? নতুন প্রসেস হচ্ছে P3। সো P3 কিন্তু তখন আমার সিপিইউ কে এক্সিকিউট করবে। ওকে ওকে, সো এখন কথা হচ্ছে যে সিপিইউ কে অ্যাসাইন হচ্ছে, তাহলে আমার 4th মিলি সেকেন্ড অফ টাইম শেষ। এবার তাহলে 5th মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 5th মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু দেখো এখানে P3 এর বার্স্ট টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড অফ 1 মিলি সেকেন্ড বার্স্ট টাইম। তার মানে 5th মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আমার P3 এর এক্সিকিউশন কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছো? তার মানে P3 1 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত, তার মানে 4 + 5 = 1 সরি 4 + 5 সরি 4 + 1 = 5, মানে টোটাল 5th মিলি সেকেন্ড অফ টাইমে P3 তার এক্সিকিউশন শেষ করে ফেলবে, কারণ তার বাস টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। তাইলে কি হবে? এখন যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হচ্ছে যে 5th মিলি সেকেন্ড অফ টাইমে নতুন প্রসেস অ্যাসাইন করবে। পাশাপাশি তার যে অ্যালার্মিং টাইমটা আছে, যে অ্যালার্মিং টাইমটা আগে ছিল 4th মিলি সেকেন্ড অফ টাইম, সেটা কিন্তু এখন রিসেট হয়ে যাবে। সেটা রিসেট হয়ে কিন্তু 5 থেকে শুরু হবে, অর্থাৎ 5 + 2 = 7 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু সে অ্যালার্মটা বাজাবে, নেক্সট অ্যালার্মটা বাজাবে। সেটা হওয়ার কথা ছিল কিন্তু 6 মিলি সেকেন্ড অফ টাইমে, কারণ লাস্ট অ্যালার্ম বাজছে 4 মিলি সেকেন্ড অফ টাইমে। তাহলে নেক্সট অ্যালার্ম বাজবে কত? 4 + 2 = 6 মিলি সেকেন্ড অফ টাইমে এটা বাজার কথা। কিন্তু যেহেতু 5 মিলি সেকেন্ড অফ টাইমে আমার একটা প্রসেস শেষ হয়ে গেছে, উইলিংলি সে সিপিইউটাকে সে আইডল করে দিছে, তো সেই ক্ষেত্রে 5 মিলি সেকেন্ড অফ টাইমে আমার নতুন প্রসেসের এক্সিকিউশন শুরু হবে, অ্যাজ ওয়েল এজ সবকিছু সাইমালটেনিয়াসলি হবে, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি কিন্তু আমার যে নতুন অ্যালার্ম বাজার টাইমটা ওইটা কিন্তু রিসেট হয়ে যাবে। তাহলে নতুন অ্যালার্ম বাজবে কততম সময়ে? 5 + 2 = 7 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আমার নতুন অ্যালার্মটা বাজবে, বুঝছো? এবং পাশাপাশি নতুন যে প্রসেস আছে, তো নতুন কি প্রসেস আছে? P1। সো P1 কিন্তু সে এক্সিকিউট করবে, বুঝছো? সো P1 কিন্তু সে এক্সিকিউট করবে। এখানে কিউ থেকে কিউ এর মধ্যে ছিল P1 P4 P2, P1 কিন্তু এক্সিকিউট করবে, ঠিক আছে? 5 মিলি সেকেন্ড অফ টাইমে। তাহলে 6 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 6 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P1 ইউটিলাইজ করবে, কারণ P1 হচ্ছে 3 মিলি সেকেন্ড, তার রিমেইনিং বার্স্ট টাইম ছিল হচ্ছে 3 মিলি সেকেন্ড। তার মানে তাকে হচ্ছে 5 + 3 8 মিলি সেকেন্ড অফ টাইমে লাগবে হচ্ছে তাকে টোটালটা এক্সিকিউট করতে, ঠিক আছে? তার মানে P1 তখন রানিং অবস্থায় থাকবে। আচ্ছা 7 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু অ্যালার্ম বাজবে, ঠিক আছে? কারণ এটা নিউ অ্যালার্ম, রিসেটেড আর কি, রিসেট করা হয়েছে। তো 7 মিলি সেকেন্ড অফ টাইমে যদি অ্যালার্ম বাজে, তার মানে ওই আবার তিনটা জিনিস একসাথে করতে হবে, যে এই তোমার P1 টা হচ্ছে প্রিএম্বল হয়ে যাবে। সো P1 যদি প্রিএম্বল হয়ে যায়, তার মানে এটা তোমার আচ্ছা P1 টা প্রিএম্বল হয়ে যাবে। পাশাপাশি দেখতে হবে যে 7 মিলি সেকেন্ড অফ টাইমে আমার কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা, যে না 2 মিলি সেকেন্ড অফ টাইমে আমার কোনো প্রসেস অ্যারাইভ করে নাই। সো এখন আমি কি করতে পারি, যে P1 যেটা আছে সেটাকে আমরা রেডি কিউ এর লাস্টে আমরা অ্যাসাইন করে দিতে পারি।
এবং তাইলে আমার তাইলে আবার 7 মিলি সেকেন্ড টাইমে আছে নতুন যে প্রসেস, নতুন প্রসেস কি, নতুন প্রসেস হচ্ছে P4, ঠিক আছে? এই P4 কে আমরা তাহলে অ্যাসাইন করাবো, এই P4 কে আমরা অ্যাসাইন করব। তাহলে আমার P1 এর এক্সিকিউশন টাইম কত? P1 কিন্তু 2 সেকেন্ড এক্সিকিউট হয়েছে, তার মানে 5 + 2 = হচ্ছে 7। এই বুঝছো? ওকে, সো এবার হচ্ছে 8 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 8 মিলি সেকেন্ড অফ টাইমে আমরা দেখবো যে 8 মিলি সেকেন্ড অফ টাইমে কোনো প্রসেস কি অ্যাসাইন হয়েছে বা অ্যারাইভ হয়েছে? না, কোনো প্রসেস কিন্তু অ্যারাইভ হয় নাই 8 মিলি সেকেন্ড অফ টাইমে। ওকে, 8 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু কোনো প্রসেস অ্যারাইভ হয় নাই। পাশাপাশি হচ্ছে যে আচ্ছা এটার রিমেইনিং বাস টাইম কত? এটা রিমেইনিং বাস টাইম হচ্ছে 1, কারণ 2 মিলি সেকেন্ড অফ এক্সিকিউট হয়ে গেছে। সো আমরা আছি P4 এ। সো P4 কিন্তু 2 মিলি সেকেন্ড অফ টাইম লাগবে তার এক্সিকিউশন হইতে, মানে তার টোটাল শেষ হইতে আর কি। তার মানে 8 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু P4 রান করবে। ওকে, 9 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু আবার অ্যালার্ম বেজে উঠবে। কারণ কি? কারণ 7 মিলি সেকেন্ড থেকে তার পরবর্তী অ্যালার্ম বাজবে হচ্ছে 9 মিলি সেকেন্ড, এবং এজ ওয়েল এজ 9 মিলি সেকেন্ড টাইমে কিন্তু P4 তার এক্সিকিউশন শেষ করে দিচ্ছে। বুঝছো? বুঝছো? P4 স্যার। কিন্তু তার এক্সিকিউশন শেষ করে দিচ্ছে, তার মানে আমার P4 এর এক্সিকিউশন টাইম হবে তোমার 7 + 2 = 9 মিলি সেকেন্ড। বুঝছো? তার মানে এখানে P4 শেষ। তাহলে আমার কোনটা কোনটা শেষ হয়েছে? P3 শেষ হয়েছে, P4 শেষ হয়েছে, ঠিক আছে? তো এটাতে কিন্তু আর কোনো ধরনের রিসেট করা লাগবে না। তাহলে নেক্সট অ্যালার্ম বাজবে কততম টাইমে বলো তো? 11 স্যার। কত? স্যার মানে 10। না না না, 10 না তো, নেক্সট অ্যালার্ম বাজবে দেখো 9 এ কিন্তু অ্যালার্ম বাজছে, আবার 9 এ কিন্তু ওই এক্স্যাক্টলি 9 মিলি সেকেন্ড টাইমে কিন্তু তার এক্সিকিউশন শেষ হয়ে গেছে, বার্স্ট টাইম কিন্তু সে এক্সিকিউট করে ফেলছে। তাহলে নেক্সট অ্যালার্ম কততম টাইমে বাজবে? দুইটা কিন্তু সেম, যদি দুইটা যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু আবার রিসেট হবে না। তাহলে কততম টাইমে বাজবে নেক্সট অ্যালার্ম? 11। 11, এক্স্যাক্টলি 9 + 2 = 11, কারণ রিসেট হচ্ছে না তো, কারণ দুইটাই সেম। বুঝছো? ওকে, সো 10 মিলি সেকেন্ড অফ টাইম। সো 10 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 10 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু কোনো প্রসেস, নতুন কোনো প্রসেস অ্যারাইভ করছে না? অ্যারাইভ করে নাই। তাহলে 10 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 10 মিলি সেকেন্ড অফ টাইমে আমার এখন রানিং, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি একটা জিনিস ভুল করছি। 9 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু পরবর্তী প্রসেসটা কিন্তু চলে আসবে। সো পরবর্তী প্রসেস হচ্ছে P5। P5 কিন্তু অ্যাসাইন করবে সিপিইউ কে, এবং কিউ থেকে ডিলিট হয়ে যাবে বা কিউ থেকে ইরেজ হয়ে যাবে। বুঝছো? ওকে, তো 10 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 10 মিলি সেকেন্ড অফ টাইমে P5 কিন্তু রান করবে, কারণ P5 এর বাস টাইম হচ্ছে 3, এবং এটা অ্যাটলিস্ট 12 মিলি সেকেন্ড টাইম পর্যন্ত সে রান করবে, ঠিক আছে? সো 10 মিলি সেকেন্ড অফ টাইমে নতুন কোনো প্রসেস অ্যারাইভ করে নাই, এবং P5 কিন্তু রান করবে। আচ্ছা, তাহলে 11 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 11 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। বুঝছো? অ্যালার্ম বেজে উঠবে। সো অ্যালার্ম বাজলে তিনটা কাজ করতে হবে, যে P5 যেটা আছে সেটা কিন্তু প্রিএম্বল হয়ে যাবে। তাহলে P5 এর টোটাল এক্সিকিউশন কত ছিল? 2 মিলি সেকেন্ড। 9 + 2 = 11, তাহলে এখানে কত থাকতেছে? 3 - 2 = 1 মিলি সেকেন্ড অফ টাইম তার রিমেনিং বার্স্ট টাইম, ঠিক আছে? এবং ওই 11 মিলি সেকেন্ড টাইমে কি হবে? নেক্সট যে ইয়াটা আছে, তোমার নেক্সট যে প্রসেসটা আছে সেটা সিপিইউ কে ইউটিলাইজ করবে, এবং পাশাপাশি P5 এটা কিন্তু ওই প্রিএমশন হয়ে নেক্সট যে কিউ আছে সেই কিউ এর লাস্টে অ্যাসাইন করবে। বুঝছো? বুঝছো? জি স্যার। ওকে, তো দেখো এখন আমার কিউতে আছে P1 আর P5। ওকে, এখন আমার কিউতে আছে P1 আর P5, আগে P1 পরে হচ্ছে P5। বুঝছো? ওকে, সো এখন 11, তো সো এখন 12 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 12 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 12 মিলি সেকেন্ড অফ টাইমে নতুন কোনো প্রসেস অ্যারাইভ করে নাই, তার মানে আমার P2 টাই রান হবে। P2 হচ্ছে, হ্যাঁ P2 রান হবে, ঠিক আছে? P2 কিন্তু তখন শেষ করে ফেলবে, কারণ P2 এর রিমেনিং বার্স্ট টাইম কত ছিল? 1 মিলি সেকেন্ড। তার মানে 11 থেকে 12 এ আইসা কিন্তু সে শেষ করে ফেলছে। এইবার কিন্তু তোমার যেহেতু এটার বাস টাইমটা তোমার টার্ন যে টাইম কোয়ান্টাম থেকে যেহেতু ছোট, এইবার কিন্তু তোমার টাইম কোয়ান্টামের যে অ্যালার্ম বাজার, নেক্সট অ্যালার্ম বাজার টাইমটা কিন্তু রিসেট হয়ে যাবে। তাহলে নেক্সট অ্যালার্ম বাজবে কততম সেকেন্ডে? 12 + 2 = 14 মিলি সেকেন্ড অফ টাইমে নেক্সট অ্যালার্ম বাজবে, এটা কিন্তু রিসেট হয়ে যাবে। বুঝছো? সো
ওই 12 মিলি সেকেন্ড অফ টাইমে কিন্তু নেক্সট যে প্রসেসটা আছে, তো নেক্সট প্রসেস হচ্ছে P1, সে P1 কিন্তু অ্যাসাইন করবে। হ্যাঁ, বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে, সো জি স্যার 13 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? 13 মিলি সেকেন্ড অফ টাইমে কি নতুন কোনো প্রসেস অ্যারাইভ করছে? না, 13 মিলি সেকেন্ড অফ টাইমে নতুন কোনো প্রসেস অ্যারাইভ করে নাই। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের নতুন অ্যালার্ম বাজার টাইম হচ্ছে 14 মিলি সেকেন্ড। ওকে, তাহলে 13 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? তাহলে P1 রান করবে। P1 কতক্ষণ পর্যন্ত রান করবে? দেখো, P1 এর রিমেনিং বাস টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড, তার মানে সে 1 মিলি সেকেন্ড পর্যন্ত রান করবে। তার মানে 12 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 13। সো 13 মিলি সেকেন্ডে কি হবে? 13 মিলি সেকেন্ডে কিন্তু P1 তার এক্সিকিউশন শেষ করে ফেলবে। তার মানে আবার নতুন আবার যে অ্যালার্ম টাইম বাজার যে আবার যে অ্যালার্ম বাজার যে টাইমটা, সেটা কিন্তু আবার রিসেট হবে। তাহলে নিউ অ্যালার্ম কততম সময়ে গিয়ে বাজবে? 13 প্লাস 2 ইকুয়াল টু 15 মিলি সেকেন্ড অফ টাইমে নিউ অ্যালার্ম বাজবে। ঠিক আছে? কারণ কি? কারণ P1 এর বার্স টাইম ইজ লেস দেন দ্য টাইম কোয়ান্টাম টাইম, সরি কোয়ান্টাম টাইম। ঠিক আছে? তার মানে P1 এটা শেষ হয়ে যাবে, সাইমultaneously 13 মিলি সেকেন্ড অফ টাইমে P5 অ্যাসাইন করবে। ঠিক আছে? এটা কিন্তু তখন ওই কিউ থেকে ডিলিট হয়ে যাবে বা ইরেজ হয়ে যাবে। বুঝছো? বুঝছো সবাই? ওকে, তো P5 যদি অ্যাসাইন করে তাহলে 14 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? আমার নতুন অ্যালার্ম বাজার টাইম হচ্ছে 15 মিলি সেকেন্ড, তাহলে 14 মিলি সেকেন্ড অফ টাইমে কি হবে? P5। সো P5 যদি হয়, P5 এর রিমেনিং বাস টাইম হচ্ছে 1, তার মানে 13 প্লাস 1 ইকুয়াল টু 14, তার মানে এটা শেষ হয়ে যাবে। এরপরে তো আর কোনো কিছু কিউতে নাই। সো এটাই হচ্ছে তোমার আলটিমেটলি গান চার্ট এই প্রবলেমের জন্য। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ঠিক আছে, তোমরা এটা একটু দেখো। এটা আসলে এত সহজে বোঝা যাবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার বললো, আমি এটার উপরে আর কোনো আচ্ছা, পরে যে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এখানে দেওয়া আছে, এটা তোমরা বের করে ফেলো। ঠিক আছে? ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। Sir, present. প্রেজেন্ট আমি সবাইকে দিয়ে দিব, এখন আর এত সময় নেই, সবাইকে দিয়ে দিব। ঠিক আছে? Sir, lab জমা দেওয়ার last date project এর কোন দিন স্যার? তোমাদের কত তারিখ টাইম দিছিলাম জানি? 20 তারিখ মনে হয়। না না, এটা আপডেট হয়েছে 20 তারিখ। extend করা হয়েছে স্যার। 20 তারিখ গেছে, 20 তারিখ। আচ্ছা স্যার, আদাব স্যার। ও আচ্ছা, শোনো, এখন কথা হচ্ছে তোমাদের এই যে অ্যালগোরিদম গুলো দেখাইলাম, FCFS, SJF, প্রায়োরিটি এবং হচ্ছে রাউন্ড রবিন, এই সবগুলার কিন্তু কোড ইমপ্লিমেন্টেশন করতে হবে। বুঝছো? সবগুলা কিন্তু কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছো? কোডে ইমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে এটা ওই যে 20 তারিখের মধ্যে আমাকে শো করতে হবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে ওকে, ঠিক।